তাহলে আমরা আগের দিন দেখো স্ট্যাটিস্টিকের কোথায় শেষ করেছিলাম। স্ট্যাটিস্টিকের শেষ করেছিলাম তোমার কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা করছিলাম, আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা ইন্ডিভিজুয়াল সিরিজ আমাদের শেষ হয়েছিল সেটা। ঠিক আছে, আমরা তাহলে কিউডি বা কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা লিখে নেব। আমরা ফর্মুলাগুলো আরেকবার লিখে নেবো এখানে। ঠিক আছে, তাহলে আমরা কিউডি সমান কি জানি, কোয়ার্টাইল ডেভিয়েশন সমান কি জানি, যে কিউ3 মাইনাস হচ্ছে কি তোমার Q1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কি তোমার কোয়ার্টাইল যে ডেভিয়েশন, সেই কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা, এটা কিউডি। এবার হচ্ছে কি তোমার আরেকটা এখানে জিনিস হয়, সেটা হচ্ছে কি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আইকিউ বলা হয় সেটাকে। সেটার ফর্মুলা হচ্ছে কি তোমার সিম্পলি Q3 মাইনাস Q1। তার মানে Q1 এর যে কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইলের যে ভ্যালুটা বেরোবে, থার্ড কোয়ার্টাইলের যে ভ্যালু বেরোবে এবং ফার্স্ট কোয়ার্টাইলের যে ভ্যালু, সেই দুটোকে বিয়োগ করলে আমরা পাবো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, এখন আরেকটি হয় আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, এটার ফর্মুলা কি, এটা সিম্পলি হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস হচ্ছে কি তোমার Q1। এই দুটোকে আমরা যদি তোমার যোগ করি, বিয়োগ এবং যোগ করি, বিয়োগ করি এবং যোগ করি, সেই সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কিন্তু কোয়ার্টাইল ডেভিয়েশন এর রেঞ্জ পাবো। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আগের দিন আমরা কি করেছিলাম, তাহলে এটা সাইডে থাক, ফর্মুলা গুলো লেখা থাক। এখন দেখো আমরা আগের দিন করেছিলাম ইন্ডিভিজুয়াল সিরিজ, আজকে করবো ডিসক্রিট সিরিজ। ঠিক আছে, ডিসক্রিট সিরিজ কি, আমি আগেই বলেছিলাম ডিসক্রিট সিরিজ হচ্ছে গিয়ে কিছু তথ্য থাকবে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তাহলে ডিসক্রিট সিরিজ হেডিং করে নাও, ডিসক্রিট সিরিজ। এখন ডিসক্রিট সিরিজে আমি এখানে কিছু তোমাদেরকে ডাটা লিখছি। এদিকে লিখো মার্কস, এদিকে লিখবে নম্বর অফ স্টুডেন্ট, নম্বর অফ স্টুডেন্ট এসটি আমি সংক্ষেপে লিখছি। এখন মার্কস 10 থেকে 60 পর্যন্ত লিখো, 10, 20, 30, 40, 50, 60। নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে গিয়ে 4, 7, 15, 8, 7, 2। ঠিক আছে, এইরকম ডাটা দেওয়া রয়েছে, মার্কস দেওয়া রয়েছে এবং তাদের নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ব্যাপার হচ্ছে এরপরে তোমরা কি করবে, আমরা জানি যে আমাদেরকে কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করতে গেলে কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বের করতে হবে এবং ফার্স্ট কোয়ার্টাইল বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখন একটি কলাম আমাকে বাড়াতে হবে এবং বাড়িয়ে সেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি গুলো যেগুলো আছে সেগুলোর কি, সেগুলোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে আমি পরের কলামে লিখবো হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। ঠিক আছে, সিএফ লিখবো। এবার আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন মোডে আমরা কিভাবে বের করতে হয় সেটা জানি। এটা 4 করতে হয়, 4-এর সাথে 7 যোগ হয় 11 হয়, 11-এর সাথে 15 যোগ করলে 26 হয়, 26-এর সাথে 8 যোগ করলে 34 হয়, 34-এর সাথে 7 যোগ করলে হবে হচ্ছে কি তোমার 34-এর সাথে 7 যোগ করলে হবে 41, 41 আর হচ্ছে কি 43। তাহলে আমার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি পেয়ে গেলাম। হয়েছে, এবার আমরা কি জানি যে Q1 বের করতে গেলে কি করতে হয়, কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল বের করতে গেলে ফর্মুলা জানি যে n প্লাস 1/4। ঠিক আছে, n মানে হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে Q1 যদি আমাকে এখানে বের করতে দেয়, এখানে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি কত আছে, 43 আছে। তাহলে 43 লিখবে এখানে, 43 প্লাস 1 বাই হচ্ছে কি তোমার 4। তাহলে এখানে কত হবে দেখো, 43 প্লাস 1 হবে 44 বাই হচ্ছে কি তোমার 4। তাহলে এখানে অ্যান্সার হবে 11তম, 11তম আইটেম। ঠিক আছে, 11তম আইটেমের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে সেইটা। তাহলে এখানে 11তম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাকে প্রথমে দেখতে হবে কোনটা আছে। তাহলে 11তম আছে গিয়ে এটা, 11তম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় আছে, এখানে আছে। সুতরাং এই যে তোমার ক্লাসটা আছে, এই ক্লাসটি টোটাল হচ্ছে গিয়ে কোয়ার্টাইল, কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস পুরোটাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার কত এসছে, মানে 11তম আইটেমটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা ধরবো, যেখানে 11তম আইটেমটা। এখন 11তম আইটেমটা যদি মার্কস দেখি, মার্কস দেখি তাহলে আমার কত আছে, এখানে মার্কস আছে 20। তাহলে এখানে 20টা হবে কি তোমার কোয়ার্টাইল 1, 20টা হবে কি, 20টা হবে ফার্স্ট কোয়ার্টাইল আমরা বলতে পারি, কারণ এখানে 11তম আইটেম, 11তম আইটেম মানে এখানে হচ্ছে গিয়ে
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির নাম্বারটা আসবে। যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে টোটাল ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরে কাজ করছি, তেমন এমন একটি এসছে ফ্রিকোয়েন্সি যার নাম্বার হচ্ছে 11। তাহলে 11 ফ্রিকোয়েন্সির মার্কস কত আছে? 11 ফ্রিকোয়েন্সির মার্কস আছে হচ্ছে কি 20। তাহলে 20 হবে গিয়ে তোমার 20 হবে গিয়ে তোমার কি হচ্ছে গিয়ে তোমার কোয়ার্টাইল 1। তাহলে আমরা লিখতে পারি এখানে যে Q1 সমান হবে ফার্স্ট কোয়ার্টাইল হবে গিয়ে তোমার 20 হয়েছে, 20 পেলাম। এখন পরেরটাতে কি আছে দেখো, পরে আমাকে বের করতে হবে, কারণ কিউ থ্রি বের করতে হবে, Q1 আমি পেলাম। তাহলে Q3 বের করতে গেলে আমরা ফর্মুলাটা কি জানি, যে 3 ইন্টু n প্লাস 1/4। ঠিক আছে, মনে রাখবে এই যে n প্লাস 1/4, এটা এই ফর্মুলাটা একমাত্র ইন্ডিভিজুয়াল সিরিজ বা ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। পরবর্তীতে যখন আমরা কন্টিনিউয়াস সিরিজ করব বা গ্রুপ সিরিজ করব, সেক্ষেত্রে কিন্তু এই যে n প্লাস 1/4 এটা কার্যকরী হবে না, শুধু ফার্স্ট কোয়ার্টাইলের জন্য হবে n/4, আর হবে গিয়ে তোমার n হচ্ছে 3n/4। তাহলে দেখো কোয়ার্টাইল 3 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে 3 করবে। ঠিক আছে, এন নাম্বার অফ অবজারভেশন কত আছে? নাম্বার অফ অবজারভেশন আছে 43, 43 প্লাস 1 করবে। ঠিক আছে, 43 প্লাস 1 করবে বাই 4 করবে। তাহলে এখানে করলে কি হবে, এখানে করলে দেখো এটা হবে 3 গুণিত 44 বাই 4। এটা কত হবে দেখো, 4 3 12, 4 3 12, আর একে হচ্ছে গিয়ে 13। ঠিক আছে, 132 হবে। ঠিক আছে, 132 হবে, 4 3 12, 4 3 12, 132 বাই 4 করো। ঠিক আছে, তাহলে এটা যদি ভাগ করে কত হবে হচ্ছে গিয়ে তোমার 4 3 12, 33। তাহলে 33তম আইটেম, 33তম আইটেম বা 33তম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সেইটা। এখন 33 যেটা আমি বেরোলো, এটা আইটেম নট নাম্বার। কিন্তু এই যে 33তম যে আইটেমটা বেরোলো বা ফ্রিকোয়েন্সির নাম্বারটা বেরোলো, সেটা কোথায় আছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কিন্তু দেখবো। তাহলে এখানে দেখবি 33 কোথায় থাকবে, তাহলে 33 তোমার থাকবে এই যে 4 আছে, 11 আছে, 26টা এই নিশ্চয়ই 34-এর আগে হবে। 33 সংখ্যাটা কি, 33 সংখ্যাটা আমি আরেকবার বলি, সংখ্যাটা যেটা বেরিয়ে যায় 33তম যে সংখ্যাটা, সেটা হচ্ছে কি 34-এর আগে হবে। এই যে তোমার এটা দেখতে পাচ্ছ 4 থেকে 34, তার মানে হচ্ছে কি তোমার বেরিয়েছে 33। তাহলে 33টা কোথায় কার মধ্যে থাকবে, 33টার মধ্যেই থাকবে। তাহলে এই যে তোমার ম্যাক্সিমাম যেটা যে ভ্যালুটা থাকবে, যেমন 33-এর পরে কে আছে 34, 34-এর পরে 41। সুতরাং আমরা এই ক্লাসটিকে, এই যে এই ক্লাসটি দেখছো, এটাকে আমরা কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল ক্লাস হিসেবে আমরা দেখতে পারি। এটা হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 1, এটা হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 3। তাহলে আমরা এই ক্লাসটিকে কি হিসেবে দেখবো, এই ক্লাসটিকে আমরা দেখবো কোয়ার্টাইল 3 হিসেবে দেখবো। ঠিক আছে, এবং সেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা নেবো। কিরকম, ধরো যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এখানে যেমন 33 এসছে, ধরো যদি 40 আসতো, 40 আসলে আমি পরেরটা নিতাম, কারণ 34 আর 41-এর মধ্যেই 40 আছে। তাহলে আমাকে কোন ক্লাসটা নিতে হবে, যেটা ম্যাক্সিমামটা থাকবে, মানে 40-এর পরেরটা যেটা থাকবে বা 33-এর পরে থাকবে। এর যদি 35 থাকতো তাহলে এটা আমি 35 নিতাম 33-এর পরে। যদি ধরো এখানে 40 বেরিয়েছে, তাহলে 40-এর পরে কি আছে 41, তাহলে 41-এর মধ্যেই 40 আসে। তাহলে আমাকে এখানে কোনটা নিতে হচ্ছে, এখানে যেহেতু 33 বেরিয়েছে, সুতরাং আমাকে 26 এবং 33-এর মাঝখানে কোনো একটা সংখ্যা হবে। কিন্তু আমরা কি করব এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা এই যে তোমার টোটাল যে ক্লাসটা আছে 40-এর যে ক্লাস মার্কস সেটাকে আমরা কোয়ার্টাইল 3 হিসেবে মনে করব। তাহলে এটা হয়ে যাবে কোয়ার্টাইল 3। কোয়ার্টাইল 3 আমরা ভ্যালু কত আছে, কোয়ার্টাইল 3 আমরা ভ্যালু আমরা পেয়েছি কত আছে 40। তাহলে কোয়ার্টাইল 3 ভ্যালু কত আছে, কোয়ার্টাইল 3 ভ্যালু আছে 40। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, Q1 তো পেলাম, Q1 এখানে পেয়েছি 20 এবং Q3 হচ্ছে 40। তাহলে Q1 আমরা পেয়েছি 20 এবং Q3 হচ্ছে গিয়ে 40। এইবারে তো আমি তো সব, আমার তো এখানে যতগুলি আমি বের করতে বলবো আমি ততগুলি বের করতে পারবো, কারণ সব মানগুলি আমার জানা আছে। তাহলে কিউডি সমান আমি কি বলতে পারি, কিউডি সমান আমরা বলতে পারি Q3, এটা Q3 40 মাইনাস হচ্ছে কি 20 ডিভাইডেড বাই 2 সমান এটা হবে 20 বাই 2 সমান হবে 10। তাহলে 10 হবে কিউডি। এবারে কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যদি বলে, আইকিউ যদি বলে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এগুলো করাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে শুধুমাত্র ধরো শুধুমাত্র এই ডাটাগুলো যদি দিয়ে দেয়, এই ডাটাগুলো দিয়ে যায় Q3 Q1 যদি বলে ফার্স্ট কোয়ার্টাইল এত, থার্ড কোয়ার্টাইল এত হলে তাদের কোয়ার্টাইল ডেভিয়েশন বের করো বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো,
ঠিক আছে, এগুলো কিন্তু এইভাবে পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, সুতরাং তোমাদেরকে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পরীক্ষাতে কি আসবে, পরীক্ষাতে তোমাদেরকে এই যে এগুলো মেনশন করে দেবে যে কোয়ার্টাইল 1 কত আছে, এত ক্যালকুলেশন তো দেবে না, কারণ ওখানে একটা ক্যালকুলেটর লাগে আর কি করতে গিয়ে। বলে দেবে কোয়ার্টাইল 1 এত আছে, কোয়ার্টাইল 3 এত আছে। এরপরে তোমাকে বলবে যে কিউডির মান কত হবে এখানে নিম্নলিখিত আনসারগুলির মধ্য থেকে, বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত হবে, বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কত হবে। এগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি হবে, যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ওয়ান আমরা জানি Q3 মাইনাস হচ্ছে গিয়ে Q1। তাহলে আমার এখানে Q3 কত আছে, আমার এখানে Q3 আছে 40, তাহলে 40 মাইনাস যদি 20 হয়, কারণ ফার্স্ট কোয়ার্টাইল আমার হচ্ছে 20, তাহলে আমার এখানে অ্যান্সার হবে 20। হয়েছে। এরপরে আছে কি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে Q3 মাইনাস Q1। তাহলে Q3 মাইনাস Q1 আছে কত, 20 আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে, দুটো যোগ 40 প্লাস হচ্ছে 20, তাহলে 60 যদি হয়, তাহলে আমি যদি এটা কাটাকাটি করি, এটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কেটে যাও, 2 3 6 1 1 3। এবারে এটা হচ্ছে কি, এটা যদি আমি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আমি নির্ণয় করি, তাহলে কি বেরোবে, এটা এটা হচ্ছে বেরোবে 0.33 এরকম সামথিং কিছু একটা বেরোবে। হয়েছে। এবারে এটা গেল ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে ডিসক্রিট সিরিজে যদি পয়েন্টে আসে কি করবে, ধরো বেরোলো 11.5 এরকম বেরোলো, তখন এরকম ডাটাটা কিন্তু থাকবে না। তখন ডাটা কিরকম থাকবে, ঠিক আছে, ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যদি এরকম ডাটা বের হয়, তখন কিন্তু এরকম অ্যাপ্লিকেবল হবে না। এখানে ডাটাটা একটু অন্যরকম থাকবে। কিরকম দেওয়া থাকবে দেখো, ইন্ডিভিজুয়াল সিরিজের মতো দেওয়া থাকবে তোমাদেরকে পাজেল্ড করার জন্য। এখানে দিয়ে থাকবে এরকম সিরিয়াল নাম্বার বা এখানে কোনো কিছু প্রোডাকশন দেওয়া থাকবে। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 এরকম করে দেওয়া আছে। এখানে কোনো কিছু প্রোডাকশন দেওয়া আছে, ধরো 10 টন, 20 টন, 30 টন, 40 টন, 50 টন। এটাও কিন্তু ডিসক্রিট সিরিজ। ঠিক আছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কিন্তু এগুলো কোনো কাজ দেবে না। তোমাদেরকে কি করতে হবে, এই যে 10 20 30 40 50 নিয়েছো, এগুলোর উপর বেস করে কিন্তু তোমাকে করতে হবে। তখন কি করবে, তখন আমি ইন্ডিভিজুয়াল সিরিজে কি বলেছিলাম, যে এই যে ডাটাগুলো আছে, এই যে প্রোডাকশন গুলো আছে, এই প্রোডাকশন গুলোকে এখানে সাজানোই আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে হচ্ছে কি ছোট থেকে বড় সাজাতে হবে। এবং বাকি যে ক্যালকুলেশনটা একই সেম টু সেম, যেমন ইন্ডিভিজুয়াল সিরিজের মতো দেখেছিলাম। এবং পয়েন্টে বেরোলে কি করতে হয় সেটাও আমি বলে দিয়েছিলাম। যারা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখন আমি ওটা আর বলে আর সময়টাকে আমি অপচয় করছি না। ঠিক আছে, তাহলে আবার দেখে নেবে ইন্ডিভিজুয়াল ক্লাসটা যদি পয়েন্টে আসে। ঠিক আছে, এবং কি বললাম, ডিসক্রিট সিরিজে যদি পয়েন্ট দেয়, তাহলে কিন্তু এরকম দিয়ে দেবে, প্রোডাকশন দিয়ে দেবে, সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, ইয়ার দিয়ে দেবে। ঠিক আছে, এটা ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে দেবে। এবারে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন দেখবো, যে কন্টিনিউয়াস সিরিজে আমরা কিভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা কিন্তু নির্ণয় করি। তার আগে একটা ডাটা লিখতে হবে। এবারে আমরা জানি যে কন্টিনিউয়াস সিরিজ বা গ্রুপ সিরিজের ক্ষেত্রে কি হয়, এখানে কি, এখানে ক্লাস দেওয়া থাকবে বা ক্লাস লিমিট দেওয়া থাকবে, যেটাই বলো, ক্লাস বাউন্ডারি দেওয়া থাকবে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তাহলে গ্রুপড গ্রুপড ডাটা বা গ্রুপড সিরিজও বলতে পারো। গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে, আমি ধরো এখানে তোমরা 10 থেকে 110 এর ইন্টারভ্যালে করবে, ক্লাস ইন্টারভ্যাল বা ক্লাস লিমিটও বলতে পারো, এটা ক্লাস লিমিট। তাহলে আমি লিখলাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আমি সব 10 এর ইন্টারভ্যালে নিচ্ছি, 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100। ঠিক আছে, এদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ধরো এইভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 3 5
7, 10, 12, 15, তারপর হচ্ছে গিয়ে 12, 6, 2, 8। ঠিক আছে। এইবারে দেখো এখানে কি হবে, আমি বলেছিলাম যখন গ্রুপড করবে বা কন্টিনিউয়াস ডাটা সিরিজ করবে, সেই কন্টিনিউয়াস ডাটা সিরিজের ক্ষেত্রে কোয়ার্টাইল 1 নির্ণয় করবে কি কি হবে, কোয়ার্টাইল 1 নির্ণয় করবে কি হবে, এখানে কোয়ার্টাইল 1 নির্ণয় করবে সিম্পলি n/4। ঠিক আছে। এবং কোয়ার্টাইল 3 কিভাবে নির্ণয় করবে, কোয়ার্টাইল 3 নির্ণয় করবে হচ্ছে কি 3n/4, 3n/4 হয়েছে। এইবারে এক্সাক্ট প্রকৃত যে কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল কত আছে এবং থার্ড কোয়ার্টাইল কত আছে, সেই ভ্যালুগুলো জানার জন্য আমার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা দেখো, এটা সবসময় মনে রাখবে। এটা কি, ফার্স্ট কোয়ার্টাইলের এক্সাক্ট ভ্যালু, এটা এক্সাক্ট ভ্যালু হবে না। ঠিক আছে। এখানে যেমন আমরা বের করছিলাম, এখানে আমরা বের করছিলাম যে এই যে কোয়ার্টাইল 1 করে n+1/4 করে আমরা পাচ্ছিলাম 11তম আইটেমটা। ঠিক আছে, বা 11তম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম। ঠিক আছে। এখানে 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 কি ক্লাস লিমিট বা ক্লাস ইন্টারভ্যাল ছিল না। তাই জন্য আমরা এটাকেই ধরছিলাম, যে এটাকে কোয়ার্টাইল 1 হিসেবে ধরছিলাম। এখানে কি আছে দেখো, এখানে তোমার হচ্ছে গিয়ে কিছু কি দেওয়া আছে, কিছু তোমার হচ্ছে কি ক্লাস দেওয়া আছে, মানে 0 থেকে 10, মানে 0 থেকে 10-এর মধ্যে আরো 10টা নাম্বার আছে, 10 থেকে 20-র মধ্যে আরো কিছু নাম্বার আছে। সুতরাং আমাকে এক্সাক্ট ভ্যালুটা বের করতে হবে। এখান দিয়ে আমি কিন্তু এক্সাক্ট ভ্যালুটা পাবো না, ফার্স্ট কোয়ার্টাইলের এক্সাক্ট ভ্যালুটা আমি এখান দিয়ে পাবো না। আবার Q3-তে কি আছে, এক্সাক্ট ভ্যালুটা আমি পাবো না। এক্সাক্ট ভ্যালুটা নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে লিখবে ফার্স্ট কোয়ার্টাইল বা কোয়ার্টাইল 1 সমান L প্লাস n/4, n/4 মানে এই যে n/4 মাইনাস CF মানে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই L ইন্টু ইন্টারভ্যাল, বা এই L এর জায়গায় F-ও লিখতে পারো ফ্রিকোয়েন্সি। এখন ব্যাপার হচ্ছে এইগুলি জানতে হবে যে L কি জিনিস, CF কি জিনিস, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি জিনিস, আর হচ্ছে কি বা কোন ডাটাটা নেব, আর L বা F মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, আর I মানে হচ্ছে কি ইন্টারভ্যাল মানে হচ্ছে কি তোমার এই যে আমি ক্লাসটা নিয়েছি 0 থেকে 10, এদের মধ্যে গ্যাপ কত আছে, 10-এর গ্যাপ আছে। 0 থেকে 20-র মধ্যে গ্যাপ কত আছে, 10-এর গ্যাপ আছে। প্রত্যেকটির এভাবে কিন্তু গ্যাপ আছে। এবারে কোয়ার্টাইল 1 সিম্পলি আগে দেখো CF, আমি এখানে লিখে দিচ্ছি, CF হচ্ছে কি তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস। এটা না করলে বুঝতে পারবেন না। প্রিসিডিং ক্লাস L বা F সমান হচ্ছে গিয়ে, এটা L বা F সমান হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, এন্ড I মানে হচ্ছে ইন্টারভ্যাল। হয়েছে। এইবারে দেখো ব্যাপারটা কি করতে হবে। তাহলে এটা আমি পরে আসছি, তার আগে আমার যে টেবিলটা আছে সেই টেবিলে কি করতে হবে, সেই টেবিলে প্রত্যেকটির কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আগেরটাতে যেরকম আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছিলাম ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে, তাহলে আমরা একটা টেবিলের আরেকটি পাশে একটি কলাম করব, সেখানে লিখব CF বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইবারে প্রত্যেকটি এই যে ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, সেই ফ্রিকোয়েন্সি গুলোর প্রত্যেকটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাকে বের করতে হবে। তাহলে বের করা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন মোডে আমরা কি জানি, একটির সাথে একটি যোগ হয়ে যায়। তাহলে 3-এর সাথে 5 যোগ করলে 8, 8-এর সাথে 7 যোগ করলে 15, 15-এর সাথে যোগ করলে হচ্ছে কি 25, 25-এর সাথে 12 যোগ করলে হচ্ছে 37, 37 আর 15 হচ্ছে কি তোমার 52, 52 আর 12 হচ্ছে কি 64, 64 আর 6 হচ্ছে 70, 70 আর 2 হচ্ছে 72, 72 আর 8 হচ্ছে গিয়ে 80। দেখো 80 হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 80। ঠিক আছে। এর পরের কাজ কি হবে, এর পরের কাজ হচ্ছে কি আমাকে কোয়ার্টাইল, কোন ক্লাসটাতে কোয়ার্টাইলটা আছে সেটা বের করা। তাহলে আমি Q1 ফর্মুলাতে যাব। Q1 এর ফর্মুলা কি আছে না n/4, এখানে n+1/4 নয় কিন্তু n/4। n মানে হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই হচ্ছে গিয়ে 4। 4 কেন না, 4টে কোয়ার্টাইল মানে কি চতুর্থাংশ, জন্য 4 দিয়ে ভাগ করি আমরা সব জায়গাতে। ঠিক আছে। তাহলে দেখো Q1 যদি আমাকে বের করতে হয়, এখানে Q1 এ কি হবে, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কতগুলো আছে 80, এটাও যোগ করলে এখানে 80 হবে। ঠিক আছে। তাহলে 80 লিখবে এইভাবে, n যেহেতু বলেছে 80 বাই কি করবে 4, তার মানে হচ্ছে গিয়ে 20, কাটাকাটি করলে 20 হয়। তাহলে 20তম আইটেম
এখন এই যে 20তম আইটেম বা 20 সংখ্যাটা কোথায় আছে তোমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে প্রথমেই খুঁজে বের করতে হবে যে 20 কোথায় আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে। তুমি 20 দেখো কোথাও সেইভাবে পাবে না যে 20 এক্সাক্ট বলা আছে। এখানে তুমি দেখছো যে 15 এবং 25, 15 এবং 25-এর মধ্যে কিন্তু 20টা থাকতে পারে। ঠিক আছে, 15 থেকে 25-এর মধ্যে 20 থাকতে পারে। তাহলে এখানে কি করবে, এখানে যে ক্লাসটাতে হচ্ছে গিয়ে যেটার মধ্যে এটা আমি অ্যাজ পর এক্সাম্পল তোমাদেরকে বোঝার সুবিধার জন্য বলছি, যেমন 15 থেকে 25-এর মধ্যে কি আছে, যে 20তম সংখ্যাটা আছে বা 20তম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে সেটা এই 15 থেকে 25-এর মধ্যে আছে। তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা হাইয়েস্ট ক্লাসটা, যেমন কি হচ্ছে 15 থেকে 25-এর মধ্যে তোমার হচ্ছে কি তোমার 20 সংখ্যাটা আছে, 20টা আছে, এই 20তম আইটেমটা আছে। সুতরাং এক্ষেত্রে কোয়ার্টাইল ক্লাস কোনটাকে নেবে, তুমি কোয়ার্টাইল ক্লাস কোনটাকে নেবে না, যেটা হচ্ছে কি যেটা যেটা পর্যন্ত থাকতে পারে ম্যাক্সিমামটা নেবে 25। ঠিক আছে, 15 থেকে 25, এই 15 থেকে 25, তাহলে এই যে 25 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ক্লাসটি আছে সেটিকে তুমি কি করবে, সেটিকে তোমরা কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হিসাবে পরিগণিত করবে, বা এটাকে তোমরা ধরে নেবে যে এখানেই হচ্ছে গিয়ে তোমার কোয়ার্টাইল 1টা থাকবে। এই ব্যাপারটাকে বুঝতে পারলে, এটাকে আগে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করছি আমরা, না এটার আইডেন্টিফাই করছি যেটার আমরা এক্সট্রিম ভ্যালুটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকছে সেইটা। যদি ধরো তোমাদেরকে বলছি এখানে যদি ধরো 75 হতো, আমি অ্যাজ পার এক্সাম্পল বলছি 75 হতো, তাহলে 75 কোথায় থাকবে, তাহলে 75 থাকবে এই 72 থেকে 80-র মধ্যে, 72 থেকে 80-র মধ্যেই 75 থাকবে, 75 যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সংখ্যাটা সেটা থাকবে। তাহলে আমাকে কিন্তু এখানে 80তম যে ক্লাসটা, এটা হচ্ছে কি এক্সট্রিম ক্লাস, ওই সংখ্যাটার 75 সংখ্যাটার এক্সট্রিম ক্লাস হচ্ছে 80, কারণ 72 থেকে 80-র মধ্যেই থাকবে। তাহলে আমাকে 80টা এখানে নিতে হচ্ছে। 80-র যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে 75তম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্লাসটা। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি যে এটা হচ্ছে কি কোয়ার্টাইল ক্লাস, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এইবারে আমার আইটেম নাম্বার আছে 20, এখন এক্সাক্ট আমি কিন্তু ফার্স্ট কোয়ার্টাইলটা কিন্তু পাইনি। ফার্স্ট কোয়ার্টাইলটা নির্ণয়ের ফর্মুলা কি, এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 1-এর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, কোয়ার্টাইল 3-এর ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র এই যে এখানটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই একই থাকবে। এইবারে তোমাদেরকে এইগুলো জানতে হবে যে সিএফ কি, এল কি বা এফ কি, এটা অনেক সময় অনেক বইয়ে এফও আছে, বা আই কি, আর এই যে এল কি। ঠিক আছে, এই ব্যাপারগুলো জানতে হবে, আর এই বসিয়ে দিলেই তোমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস মানে মাথায় রাখবে যে এই যে কোয়ার্টাইল নির্ণয় করছি এটা দিয়ে কিন্তু মিডিয়ানও নির্ণয় করা যায়, শুধুমাত্র এইখানটা n/2 হবে। এখানটা আমরা যখন মিডিয়ানে আসবো তোমার গ্রুপের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে n/4 আছে না, মনে রাখবে n/4 যেটা আছে মিডিয়ানের ক্ষেত্রে আমরা কি করি, এটা পুরোটাই সেম মিডিয়ানের ক্ষেত্রে এটা n/2 করে দিই। এটা যেহেতু মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে কি মাঝখানের নাম্বারটা, মাঝখানের মানে কি কোন একটি রাশি তথ্যকে দুটো ভাগে ভাগ করা, সমান দুটো ভাগে ভাগ করা। এখানে কোয়ার্টাইল যেমন 4টে ভাগে ভাগ করছি তার জন্য 4 দিয়ে ভাগ করছি। আমরা মিডিয়ানে কি করি, মিডিয়ানে এই পুরো ফর্মুলাটাই একই, শুধুমাত্র n/2 করে দিই, কারণ মিডিয়ানে দুটো ভাগে ভাগ করছে। আমরা জানি মিডিয়ান মানে হচ্ছে সেই সংখ্যাটি যেটি রাশি তথ্যকে প্রধান দুটি ভাগে ভাগ করছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্সাক্ট যে আমার ভ্যালুটা, সেই ভ্যালুটা বের করতে হবে এই ফর্মুলাটা দিয়ে। তাহলে দেখো এল, এখানে এল মানে হচ্ছে কি, এইটা মন দিয়ে শুনবে কিন্তু এখানে অনেক কিছু গন্ডগোল হয়। এল মানে হচ্ছে গিয়ে লোয়েস্ট ক্লাস অফ ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তার মানে হচ্ছে গিয়ে এই যে কোয়ার্টাইল ক্লাস আছে, এই কোয়ার্টাইল ক্লাসটার লোয়েস্ট ক্লাস লিমিট। তাহলে তোমরা বলো, আমি এখন স্ট্যাটিস্টিকের প্রথমেই পড়েছিলাম যে আপার ক্লাস লিমিট এবং লোয়ার ক্লাস লিমিট পড়েছিলাম। তাহলে এই যে রাশি তথ্যটা বা এই যে তোমার যে কোয়ার্টাইল ক্লাসটা আছে পুরোটাই, সেই কোয়ার্টাইল ক্লাসের লোয়েস্ট লোয়ার লিমিট কোনটা, এই 30 হচ্ছে লোয়ার লিমিট এবং 40 হচ্ছে আপার লিমিট, এটা সবাই জানো তোমরা। সুতরাং এল প্রত্যেকটিরই হবে কি এই দিকের গুলো, যেগুলো হচ্ছে লোয়েস্ট বা লোয়েস্ট নয় লোয়ার লিমিট, লোয়েস্ট লোয়ারটা একবার 0 হয়ে যাবে। এক্ষেত্রে হবে গিয়ে 30টা হবে গিয়ে তোমার লোয়ার লিমিট অন ওই দ্যাট ক্লাস, ওই ক্লাসটির। তাহলে এল মানে হচ্ছে গিয়ে তোমরা লিখবে, এল মানে হচ্ছে গিয়ে বাংলাতে আমি বলছি, এল মানে হচ্ছে গিয়ে ওই নির্দিষ্ট ক্লাসটির, কারণ এলটা চেঞ্জেবল, ওই নির্দিষ্ট ক্লাসটির ক্লাসের নিম্ন সীমা
ক্লাসের নিম্ন সীমা মানে কি 30, এটা গেল এল। প্রত্যেকটির ক্ষেত্রে Q3 এর ক্ষেত্রেও আলাদা আসবে, হয়তো অন্য কোনো জায়গাতে Q3 থাকবে, সেক্ষেত্রে ওই ক্লাসটার লোয়েস্ট যে ক্লাস লিমিটটা থাকবে বা লোয়ার ক্লাসটা থাকবে সেটাই হবে গিয়ে তোমার এল। তাহলে এখানে এল মানে আমরা বলতে পারি এল মানে হচ্ছে কি 30, এই যে 30 ফার্স্ট কোয়ার্টাইল আমরা ক্যালকুলেশন করছি, তাহলে লোয়েস্ট হচ্ছে কি 30। এবারে n/4 মানে তো আমরা জানি n/4 মানে কি, আমরা n/4 এখানে করেছি না, n/4 80/4 করেছি, এই যে n/4 80/4 এটার নাম্বারটা আমরা জানি 20, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে n/4 সমান আমরা কত পেয়েছি 20 হয়েছে। এইবারে দেখো এখানে সিএফ আছে, সিএফ মানে হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, প্রিসিডিং ক্লাস মানে হচ্ছে গিয়ে যে ক্লাসটাতে আমি কোয়ার্টাইল রেঞ্জটা নিয়েছি তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ মানে হচ্ছে গিয়ে যে ক্লাসটিকে আমি কোয়ার্টাইল ক্লাস ধরেছি সেই ক্লাসটির আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রিসিডিং মানে পেরিয়ে এসছে আর কি। তাহলে সিএফ মানে হচ্ছে গিয়ে যেটা পেরিয়ে এসে, তাহলে যদি 25টা আমার একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয় কোয়ার্টাইল 1 এর, সে কোনটা পেরিয়ে এসছে, এই 15টা পেরিয়ে এসছে, 15টা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে সিএফটা লিখবে যে আগের ক্লাসের, বাংলাতে লিখবে যদি আমি বলি এটা হবে আগের ক্লাসের মানে এইটির কোয়ার্টাইল 1 এর আগের ক্লাসের সিএফ, সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে সিএফ এখানে লিখতে পারি সমান কত, সমান 15। এইবারে আছে গিয়ে এল বা এফ। এল মানে হচ্ছে গিয়ে তোমার, এল মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস মানে এই যে ক্লাসটির, এই ক্লাসটির ফ্রিকোয়েন্সি কত, নট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ক্লাসটির ফ্রিকোয়েন্সি আমরা কত দেখতে পাচ্ছি 10, নর্মাল ফ্রিকোয়েন্সি কত দেখতে পাচ্ছি 10। তাহলে সবসময় এল মনে রাখবে যে এল মনে রাখবে এল হবে গিয়ে তোমার কিউমুলেটিভ সরি ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস। তাহলে আমরা এখানে এল লিখবে, এল হচ্ছে গিয়ে 10 হয়েছে। এবং আইটা সমান কি, আই হচ্ছে কি ইন্টারভেল মানে দুটো আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে 30 এবং 40-এর মাঝে ব্যবধান কত আছে, ডিফারেন্স কত আছে 10 আছে। তাহলে আই মানে হচ্ছে গিয়ে 10। তাহলে আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম। এবারে বসিয়ে দাও এক্সাক্ট ফার্স্ট কোয়ার্টাইলের মান আমরা কত পাবো, তাহলে আমরা বসিয়ে দাও Q1 সমান এল সমান কত পেয়েছি 30, 30 প্লাস বসাও, এখানে কত আছে n/4 মানে কত আছে, আমরা যদি ব্র্যাকেট দিই n/4 কত আছে 20 পেয়েছি, n/4 মানে কত 20 পেয়েছি আমরা এখানে n/4, বা এটা তুমি এখানেও করতে পারো, n/4 মানে কি 80/4, তাই তো, নাম্বার অফ অবজারভেশন 80, 80/4 মাইনাস সিএফ, সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, যেটি আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত ছিল 15 ছিল, তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে কি তোমার 15 লিখলে, ডিভাইডেড বাই কত, ভাগ কত হচ্ছে, ভাগ হচ্ছে গিয়ে এল, এল মানে হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, তাহলে এখানে 10 বসালে। ইন্টারভ্যাল কত আছে, ইন্টারভ্যালও আছে 10 হয়েছে। এবারে তুমি এটা যেভাবে করতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে আমরা যদি লিখি 30 প্লাস এখানে যদি আমরা লিখি 20 মাইনাস 15/10 গুণ 10, তাহলে 10 10 কেটে গেল, এখানে 30 প্লাস হচ্ছে গিয়ে 5, তাই তো 5, তাহলে 35। তাহলে এই যে 35 হচ্ছে গিয়ে তোমার কোয়ার্টাইল 1 এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালু। তাহলে কোয়ার্টাইল 1 এর ভ্যালু কত হলো 35, ঠিক আছে। কোয়ার্টাইল 1 এর ভ্যালু কত হলো 35 হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোয়ার্টাইল 1 সমান 35, তাহলে 35 হচ্ছে গিয়ে এক্সাক্ট ভ্যালু অফ ফার্স্ট কোয়ার্টাইল হয়েছে, কারণ 30 থেকে 40-এর ভেতরেই 35টা আছে। এইবারে আমরা আসবো যে থার্ড কোয়ার্টাইল ক্যালকুলেশন আমরা কিভাবে করবো। এটা তো গেল ফার্স্ট কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল দেখো আমি সুবিধার জন্য এদিকে লিখছি, থার্ড কোয়ার্টাইলের ফর্মুলা কি, Q3 সমান আমরা কি জানি, গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা জানি 3n/4, ঠিক আছে 3n/4। তাহলে এখানে তোমার হচ্ছে গিয়ে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত আছে 80, তাহলে কি করলে 3 × 80/4 কাটাকাটি করে দাও, 20 হয়ে যাবে 60। তাহলে 60তম
ফ্রিকোয়েন্সির আইটেমটা, 60তম সিএফ ফ্রিকোয়েন্সির আইটেম। তাহলে 60তম কোথায় পড়বে? তোমরা এখানে দেখো 60 কোথায় পড়বে না, 60 স্যার পড়বে আমরা যদি 25-এ যাই, 37-এ যাই, 52 এবং 64-র ভেতরে 60 পড়বে। ঠিক আছে, কারণ 52-র পরে আছে 64। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করবে, যেটা কি বলেছি, যেটা ম্যাক্সিমাম যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটোর মধ্যে থাকবে, 52 থেকে 64-র মধ্যে 60 পড়বে, 60তম ফ্রিকোয়েন্সির নাম্বারটা, সেই ক্লাসটিকে আমরা কি করব, সেই ক্লাসটিকে আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেবো এবং এটাকে লিখবো Q3 ক্লাস, Q3 ক্লাস। এবারে এখান থেকে সব ডাটাগুলো আমরা নেব। তাহলে এখান থেকে যদি আমরা সব ডাটাগুলো নিই না, Q3-র আমরা ফর্মুলাটা জানি, যে এখানে আমি লিখছি যে Q3 সমান আমরা বলতে পারি এক্সাক্ট ভ্যালু অফ Q3, আমরা বলতে পারি যে L প্লাস 3n/4 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই L বাই F ইন্টু ইন্টারভ্যাল, এটা লিখতে পারি। 3n/4 এর ভ্যালু আমরা আগেই বের করেছি, কত আছে, 60। এইবারে দেখো বাকিগুলো কি হবে। এখানে এখানে তাহলে CF আছে, CF মানে হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, তার মানে হচ্ছে গিয়ে এই যে ক্লাসটি আমার বেরিয়েছে থার্ড কোয়ার্টাইলের যে ক্লাসটি, যেটা থার্ড কোয়ার্টাইলের ক্লাস, এই থার্ড কোয়ার্টাইলের ক্লাসটির আগের ক্লাসটির কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? তাহলে আগের ক্লাসটির কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 52, 52। তাহলে তোমরা এখানে লিখবে যে CF সমান হচ্ছে গিয়ে 52, CF সমান 52, এন্ড হচ্ছে L সমান কত, L সমান হচ্ছে গিয়ে এই যে ক্লাসটি আমার বেরিয়েছে, এই ক্লাসের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লোয়ার ক্লাস লিমিট কত আছে, 60 আছে, দেখো তাহলে 60, তাহলে L সমান লিখবে 60। এরপরে L মানে কি আছে, L মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, এই ক্লাসটির নর্মাল ফ্রিকোয়েন্সি কত, এই ক্লাসটির নর্মাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, এই যে 12, তাহলে এখানে লিখলে 12। এবং আই সমান কি, আই মানে এখানে আমরা দেখছি ইন্টারভ্যাল, প্রত্যেকটির গ্যাপ আমরা জানি, প্রত্যেকটির ইন্টারভ্যাল আছে গিয়ে 10 করে, তাহলে এখানে লিখবে আই মানে হচ্ছে গিয়ে তোমার 10। এবারে বসিয়ে দাও 3n/4, 3n/4 তো আমরা আগেই পেয়েছি, 3n/4 সমান 60 পেয়েছি আমরা, এখানে 60 পেয়েছি, তাহলে লিখবে যে L প্লাস, সরি 60 প্লাস 3, 60 প্লাস 60 কোনটা কেন লিখছি আমরা, 60 এখানে আছে, এখানে L সমান আমরা কি জানি 60, তাহলে এখানে 60 লিখলে ঠিক আছে। এখন এখানে ব্যাপার হচ্ছে কি, তো ঠিক আছে, মায়া 52, ব্র্যাকেটে লাগবে 52, মায়া কত হচ্ছে গিয়ে L মানে হচ্ছে কি 12, দেখো আছে 12, তাহলে এখানে 12 লিখলে এবং ইন্টারভ্যাল কত লিখলে, ইন্টারভ্যাল 10 লিখলে, ঠিক আছে, তাহলে কাটাকুটি করে দেবে, এটা কত হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কাটাকুটি করে দেখো কত বেরোবে, এটা অ্যান্সারটা করে আমাকে বলো। 60 প্লাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওইখানে থাকবে 8, 12/10, তাহলে কাটাকুটি যাবে হচ্ছে 2, হচ্ছে গিয়ে 2 5 10, 2 6 12, আবার 2 4 8, 2 3 6, তার মানে গিয়ে 60 প্লাস হচ্ছে গিয়ে 4 5 20 3, তাহলে এটা হবে গিয়ে 3 6 18 6.3, তাহলে 60 প্লাস 6.3, দেখো 66.3, তাহলে 66.3 হবে গিয়ে আমার কোয়ার্টাইল 3 যে মান, সেই কোয়ার্টাইল 3 যে মানটা হবে 66.3। আমি আরো একবার বলছি তোমাদেরকে ব্যাপারটা কি হলো, এই জায়গাটাতে অনেকে গুলি যায়, এগুলো সব উল্টো পাল্টা করে বসে আর কি। এখানে ব্যাপার হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 3 আমি প্রথমেই কাজ হবে কোয়ার্টাইল 3 যে আমাকে মানটা বের করা, তাহলে কোয়ার্টাইল 3 ফর্মুলা কি আমরা জানতাম যে 3n/4, এটা হচ্ছে কি অনলি ফর গ্রুপ ডাটার ক্ষেত্রে, তাহলে 3n/4, তাহলে 3n মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ, আমি জানি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে আমার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কতগুলো আছে, 80 আছে, তাহলে করলে কি হবে, তাহলে আমি ফ্রেশ কাগজে করছি একটা, তাহলে দেখো 3n/4 যদি আমি করি, 3n/4 যদি করি তাহলে কত বেরোবে, এখানে এখানে 3 ইন্টু 80, 80 হচ্ছে টোটাল নাম্বার ফ্রিকোয়েন্সি বাই 4, তাহলে কাটাকাটি করলে কত 60 বেরোচ্ছে, তাহলে 60তম, 60 নাম্বার নয় কিন্তু 60তম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যে সংখ্যাটা আছে সেটি। এখন 60তম সংখ্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় আছে, আমি পাচ্ছি কি এখানে কোথাও 60, পাচ্ছি কি 60 পাচ্ছি না কোথাও, হ্যাঁ 60 আমরা পেতে পারি এখানটাতেই যেখানে 52 থেকে 54 আছে, দেখো
এই ক্লাসটিতে 52 আছে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং এখানে 64 আছে। তাহলে 60 কোথায় থাকবে? নিশ্চয়ই 52 থেকে 64-র মধ্যেই আমার 60 আছে। ঠিক আছে, 52 থেকে 64-র মধ্যেই আমার কিন্তু 60 আছে। সুতরাং আমি এখানে সবসময় কোয়ার্টাইল ক্লাস কোনটাকে নেব? যেটা ম্যাক্সিমামটা থাকবে। 64 যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাকে আমি কি নেব? সেটাকে আমি নেব Q3 ক্লাস। এটাকে আমি এইভাবে দাগ করব, Q3 ক্লাস হিসেবে মেনশন করব। এরপরে কি হবে? এরপরে তো আমি ফর্মুলা তো জানি কি করতে হবে। আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে, তার সাথে কি নিতে হবে? লোয়ার ক্লাস লিমিট নিতে হবে অন দ্যাট ক্লাস, ওই ক্লাসটির যেটি বেরিয়েছে, এবং তার সাথে ক্লাস ইন্টারভেল নিতে হবে। তাহলে এখানে কি আছে? আমি যদি এটাকে লিখি তাহলে 50 আছে, 60 আছে। আমি এই দুটোকে লিখছি, 60 আছে, 70 আছে। আগেরটার ফ্রিকোয়েন্সি আছে 15 এবং 12, এবং এটার আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 52, এটার আছে 64। তাহলে আমার বেরিয়েছে কি? আমার বেরিয়েছে 60। তাহলে 60 তো এই দুটোর মধ্যেই থাকবে। তাহলে আমি ম্যাক্সিমাম যে ক্লাসটা, সেই ক্লাসটাকে আমি Q3 করছি, সেটাকে Q3 করছি। Q3 করার পর কি ফর্মুলাতে আমি জানি আমাকে CF নিতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা? যেটা প্রিসিডিং মানে প্রসিড করে এসছে, তাহলে প্রসিড আমার করে এসছে নিশ্চয়ই এল সমান কি? এল বা এফ সমান কি? এল বা এফ সমান হচ্ছে গিয়ে দ্যাটস মানে সেই ক্লাসের আমাকে ফ্রিকোয়েন্সিটা নিতে হবে। তাহলে 12 কি আছে? আই নিতে হবে। আই মানে হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেল মানে হচ্ছে গ্যাপ কত আছে? 60 থেকে 70-এর মাঝে গ্যাপ কত আছে? 10 আছে। তাহলে আই সমান হলো লিখবে হচ্ছে কি 10 হয়েছে। এবং এখানে কি আরেকটা লিখতে হবে? এল। এল মানে কি? এল মানে হচ্ছে কি লোয়ার ক্লাস লিমিট অফ দ্যাট ক্লাস। এই ক্লাসটির লোয়ার ক্লাস লিমিট কত আছে? এটি হচ্ছে লোয়ার, এটি হচ্ছে আপার। আমরা এটা জানি যে একটি হচ্ছে লোয়ার, একটি হচ্ছে আপার। তাহলে লোয়ার ক্লাস নিলে কত? লোয়ার ক্লাস নিলে হচ্ছে 60। এবারে ফর্মুলাতে ফেলে দাও। ফর্মুলাতে ফেললে আমরা সবকিছু ডিটেলসে পেয়ে যাব। এইবারে দেখো আমরা পেলাম, তাহলে কোয়ার্টাইল 1-এ কত পেলাম না? ফার্স্ট কোয়ার্টাইলে আমরা কোয়ার্টাইল 1-এর এক্সাক্ট যে মানটা সেটা আমার ছিল 35 পেয়েছিলাম। এবং Q3 কত পেয়েছিলাম? Q3 পেয়েছিলাম হচ্ছে কি তোমার 60, এখানে বেরিয়েছিল 66 পয়েন্ট, এই যে 66.3 আমরা দুটোর ভ্যালু পেয়ে গেছি। একটু দাঁড়াও। তাহলে দেখো আমরা সবকিছু পেয়ে গেলাম। এরপর যদি বলে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আইকিউ বের করো, তখন কি করবে? এটার থেকে এটা মাইনাস করে দেবে। আমি মাইনাস গুলো আর বসাচ্ছি না, যেটা হবে সেটা কিন্তু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের অ্যান্সার হবে। কোয়ার্টাইল ডেভিয়েশন কি হবে? কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে কি এটা বিয়োগ করবে 66.3 মাইনাস 35 বাই কি করবে? বাই 2। তাহলে এটা কোয়ার্টাইল ডেভিয়েশন হবে। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কি করবে? কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন দুটো মাইনাস করবে, 66.3 মাইনাস 35 আর হচ্ছে গিয়ে 66.3 প্লাস 35। ব্যাস, এই দুটোর কিন্তু করলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে গিয়ে মানে কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয়ের বিভিন্ন ফর্মুলা, এবং কোয়ার্টাইলের আন্ডারে যে সমস্ত গুলো থাকছে সেগুলো নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো, আমরা পরে চলে যাবো, পরেরটাতে চলে যাবো। এগুলো সব হলো মেজার্স অফ ডিসপারশনস। ডিসপারশন মানে হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি হচ্ছে কি কি থেকে বিচ্যুতি? কোনো একটি রাশিতত্ত্বের সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বিচ্যুতি। ঠিক আছে, সেটা মিন হোক, মিডিয়ান হোক, মোড হোক। ঠিক আছে, আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, মিন ডেভিয়েশন করি, বা এই যে কোয়ার্টাইল ডেভিয়েশন করি, রেঞ্জ করি, এগুলো কি? এগুলো সব ডিসপারশনের আন্ডারে পড়ে। ডিসপারশন মানে বিচ্যুতি। কোনো একটি কেন্দ্রীয় প্রবণতা থেকে যে রাশিগুলির মানগুলির বিচ্যুতি কত হচ্ছে, সেই বিচ্যুতিগুলো এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু দেখা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই অবধি কারো কোনো অসুবিধা নেই। যদি কারো কিছু অসুবিধা থাকে, আরেকবার ক্লাসটা রেকর্ডিং থাকছে, তোমরা আগে দেখে নেবে, রেকর্ডিংটা দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। আমি এগুলো করাচ্ছি এই কারণেই, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা বিভিন্ন রাজ্যের টিচার রিক্রুটমেন্ট এক্সামে
কোনো না কোনো এক্সামে এই ধরনের ক্যালকুলেশন কিন্তু অনেক সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারবে না। আর এগুলো যখন আমি করাচ্ছি তোমরা বাড়িতে কি করে, বাড়িতে 2-3টে সেশন কি আরো প্র্যাকটিস করে নেবে বেশি করে, তাহলে ফর্মুলা গুলো ভুলবে না, ফর্মুলা মনে রাখবে। তোমাকে আমি বলছি বারবার যে ওখানে ক্যালকুলেশন করতে দেবে না, ওখানে সমস্ত কিছু ডাটা দিয়ে দেবে, ডাটা দিয়ে দেওয়ার পর তোমাকে বলবে এটি বের করো। সুতরাং বার করার জন্য আমাকে কি করতে হবে, বার করার জন্য আমাকে ফর্মুলা গুলো জানতে হবে। সুতরাং সেই ফর্মুলা গুলো কিন্তু সবসময় কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা পরের যে টপিক আছে সেই টপিকে আমরা চলে যাব। সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতা, বাংলাতে আমি লিখছি কেন্দ্রীয় প্রবণতা এবং তার পরিমাপক সমূহ। প্রথমত এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা ইংরেজিতে সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমাদের প্রথমেই আছে মিন, ঠিক আছে, গড়। গড়কে বেস করে এই যে যত মিন, মিডিয়ান বলো, মোড বলো, অ্যারিথমেটিক মিন বলো, জিওমেট্রিক্যাল মিন বলো বা হারমোনিক মিন বলো, এগুলো সব হচ্ছে কি গড়, অ্যাভারেজের মধ্যে পড়ে। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি কি সবসময় গড় বার করি, ঠিক আছে। সেই গড় গুলো বিভিন্ন রকমের হয়, মিডিয়ানও এক ধরনের গড়, মোডও এক ধরনের গড়, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে নর্মাল অ্যাভারেজও এক ধরনের গড়। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সির প্রধান পরিমাপক হচ্ছে গড় বা এভারেজ, লিখবে গড় বা এভারেজ। এখন এই গড় বা এভারেজকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি, কি দুটো প্রধান ভাগে ভাগ করতে, একটি ভাগ হচ্ছে গিয়ে গাণিতিক গড় আমরা লিখতে পারি এখানে, গাণিতিক গড়, এবং হচ্ছে অবস্থানিক গড়, মানে সংখ্যাটার অবস্থানে কি আছে, অবস্থানিক গড়, বুঝেছে। মানে এটা ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ, আর হচ্ছে এটা হচ্ছে কি পজিশনাল অ্যাভারেজ ইংরেজিতে যদি বলো। এবারে গাণিতিক গড়কেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কি কি না, একটি হচ্ছে কি তোমার অ্যারিথমেটিক, যেটি গাণিতিক গড় নিজস্ব, একটি গাণিতিক গড়, একটি হচ্ছে কি জ্যামিতিক গড়, জিওমেট্রিক গড়, আর একটি হচ্ছে তরঙ্গ গড় বা হারমোনিক গড়। প্রথমেরটি সিলেবাসে আছে, পরেগুলি তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। এটি সিলেবাসে আছে, এগুলি সিলেবাসে নেই। তারপরে হচ্ছে কি অবস্থানিক গড়। অবস্থানিক গড়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কি একটা হচ্ছে মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, এটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে, মিডিয়ান। আর একটি হচ্ছে মোড, মোড বা হচ্ছে এটাকে প্রচুরক বলা হয় বাংলাতে, দেখবে প্রচুরক। প্রচুরক মানে যে রাশিটা বারবার এসছে, অনেকবার এসছে, মানে প্রচুর, প্রচুরক বলা হয় আর কি। এখন তোমাদের ক্যালকুলেশনে আসে এই যে গাণিতিক গড়, মধ্যমা এবং হচ্ছে কি মোড, মোডটা নরমালি দেয় না। সুতরাং আমাদের প্র্যাকটিস করতে হবে গাণিতিক গড় আর হচ্ছে কি মিডিয়ান, আর মোডটা আমরা একবার দেখে নেবো যে কিভাবে মোডটা ক্যালকুলেশন করছি। এবং এদের কি দেয়, এদের প্রত্যেকটির ক্যারেক্টারিস্টিক গুলো দেয়, এদের ব্যবহার দেয়। পরীক্ষাতে বলবে কোনটি মিডিয়ান সম্বন্ধে ভুল, এরকম কোশ্চেন দেবে, কোনটি মোড সম্বন্ধে ভুল, তারপরে কি করবে, তারপরে মোডের কিছু বৈশিষ্ট্য তুলে দেবে, বা যেটা নিয়ে কোশ্চেন দিচ্ছে বা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তুলে দেবে। সুতরাং তোমরা এটা নিয়ে, এটাতে সচেতন হয়ে যাও যে স্ট্যাটিস্টিকের কোশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে, ঠিক আছে। কারণ অনেক জায়গায় এসছে, মোডের বলেছে যে কোনটি মোড সম্বন্ধে ভুল, কোনটি মিডিয়ান সম্বন্ধে ভুল, এরকম কোনটি গাণিতিক গড় সম্বন্ধে ভুল। সুতরাং গাণিতিক গড় শুধু ক্যালকুলেশন করলেই হবে না, তাদের সুবিধা অসুবিধা এগুলোও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের ফিচার্স কি কি আছে সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, সেগুলো নোটসে থাকবে, পড়ে নেবে, ঠিক আছে। এখন আমি ক্যালকুলেশন গুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্লাসটা হয়ে গেলে আমি তোমাদেরকে কালকে প্র্যাকটিক্যালের যে পিডিএফটা, সেই পিডিএফটা আমরা দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। এবং পুজোর পরের সপ্তাহটা, মানে পুজোরটাতে তো হচ্ছে না, তার পরেরটাতে হচ্ছে কি প্র্যাকটিক্যালের এক্সাম হবে। আর আমি গ্রুপে বলেছি দেখবি ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি আমি পড়ানো স্টার্ট করব, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি নেক্সট টপিক আমি ধরে নেবো। আর একটা ক্লাসে আমি প্রজেকশনটা শেষ করে দেবো, তোমাদের রিমোট সেন্সিং জিআইএস সেইভাবে নেই, রিমোট সেন্সিংটা আমি উপরে টাচ করে চলে যাব, ঠিক আছে। প্রজেকশনটা তোমাদের আছে, প্রজেকশনটা তোমাদের লাগবে। এখন হচ্ছে কি গাণিতিক গড়, ঠিক আছে। গাণিতিক গড় দেখো, গাণিতিক গড় আমার তথ্য আমরা জানি যে স্ট্যাটিস্টিকের তথ্য তিন রকমের হয়, ইন্ডিভিজুয়াল ডাটা হয়, ডিসক্রিট ডাটা হয় এবং কন্টিনিউয়াস বা গ্রুপ ডাটা হয়। এখন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কিন্তু ফর্মুলা রয়েছে। তাহলে আমি এখানে গাণিতিক গড় তোমাদের ক্যালকুলেশনটা সিম্পলি যে মিন আমরা বের করি সেই মিনের কথাই বলা হয়েছে গাণিতিক গড়।
এই দুটো করার দরকার নেই, জ্যামিতিক গড় বা হারমোনিক গড় এদের ব্যবহার সেইভাবে নেই, শুধুমাত্র এদের বৈশিষ্ট্যগুলো একবার পড়ে নেবে এবং খাতায় লিখে রাখবে। তাহলে দেখো গাণিতিক গড় কি, গাণিতিক গড় নির্ণয়ের আমার 3টে পদ্ধতি আছে, এদের ব্যবহার এদের বৈশিষ্ট্য নোটসে আছে, পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল সিরিজ বলতে কি আমি আগেই ক্লাসে এগুলো সব আলোচনা করে দিয়েছি। ইন্ডিভিজুয়াল সিরিজ আর মিন হচ্ছে গিয়ে এক্স বার হিসেবে আমরা একে ইন্ডিকেট করি আর কি, আগের দিনই বলেছিলাম। দেখো ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে সিম্পলি কি করতে হবে, সিম্পলি যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটার যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সামেশন এক্স বাই এন, ঠিক আছে, সামেশন এক্স বাই এন, সামেশন এক্স মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ অবজারভেশন, সেই অবজারভেশন বাই মানে এন। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে এটা সহজেই বলার কিছু নেই, ধরো 2, 5, 7, 8 এরকম ডাটা দিয়েছে, বলেছে এই ডাটাটার মিন বের করো। সুতরাং আমরা কি করি, গড় কি করি, যেটা আমরা মুখে মুখে করি, 5 আর 2 7, 7 আর 14, 14 আর 22, তাহলে 22 বাই নাম্বার অফ অবজারভেশন কত আছে, 1 2 3 4, 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, এই 5 20 হলো 22, 4 5 5.5 সামথিং হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এইভাবে হবে, ঠিক আছে। এখন ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি করে হবে, ডিসক্রিট ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি করতে হয়, এখানে একটা টেবিল বাড়াতে হয়, এখানে কিন্তু সামেশন এফ এক্স বাই এন করতে হয়, কারণ ফ্রিকোয়েন্সির সাথে এক্স গুণ করতে হয়। কিভাবে করতে হয় দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো এদিকে মার্কস দেওয়া আছে, স্টুডেন্টদের মার্কস দেওয়া আছে, এটাকে আমরা এক্স ধরি, বড় হাতের ক্যাপিটাল এক্স ধরি। ধরো মার্কস আছে 2 আছে, 5 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে, একটু ডাটাটা বড় নিলাম, 15 আছে। এখানে আছে নাম্বার অফ স্টুডেন্ট যেটা ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ এসটি আমি লিখছি সংক্ষেপে এসটি, এটাকে আমরা ব্র্যাকেটে এফ লিখি, ফ্রিকোয়েন্সি লিখি, মানে 2 নাম্বার কতজন ছাত্র পেয়েছে, 5 নাম্বার কতজন ছাত্র পেয়েছে, মানে কতজন যখন পাচ্ছে তখন সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে, রিপিটেশন অফ নাম্বার, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি। তাহলে 2 নাম্বার মার্কস পেয়েছে হচ্ছে কি 4, আমরা এখানে 4 লিখলাম, আমি ক্যালকুলেশনের জন্য বলছি। এটা ধরো 5-এর আমি বলছি 5, 8-এর পেয়েছে হচ্ছে 3, 10-এর পেয়েছে হচ্ছে গিয়ে তোমার 5, 12-এর পেয়েছে 2, আবার 15 পেয়েছে 1, ঠিক আছে, এরকম ডাটা দেওয়া আছে। আমার ফর্মুলাতে কি আছে, ফর্মুলাতে আছে সামেশন এফ এক্স বাই এন। সুতরাং এফ এক্স মানে হচ্ছে এফ এর সাথে এক্স এর গুণ, কারণ এখানে মার্কস দেওয়া আছে, ধরো 4 জন স্টুডেন্ট 2 মার্কস করে পেয়েছে, তাহলে টোটাল মার্কস কত পেয়েছে, টোটাল 4 জনে কত পেয়েছে না, টোটাল 8 নাম্বার পেয়েছে, তাহলে টোটাল সেই নাম্বারটা তো আমাকে বের করতে হবে, এখানে টোটাল নাম্বারটা বের করতে হবে, কতজন কত টোটাল নাম্বার পেয়েছে, 2 নাম্বার করে 4 জন পেয়েছে, 5 নাম্বার করে 5 জন পেয়েছে, মানে এখানে 25 নাম্বার পেয়েছে মোট, টোটাল সব সব ছেলে মেয়ে মিলে 25 পেয়েছে। এবার কত, তাহলে আমাকে একটি কলাম বাড়াতে হবে, সেই কলামে আমরা কি করব, লিখবো এফ ইন্টু এক্স বা এফ এক্স, ঠিক আছে। এগুলো আমি আগের দিন দেখবে চার্ট চার্ট করে দেখাচ্ছিলাম, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, ঠিক আছে। সুতরাং সিম্পলি কি করব, এটার সাথে এটা গুণ করে দেবো, গুণ করে দাও, 4 সাথে 2 গুণ, 8 3 24, 50, 24 এবং 15। এইবারে কি করবে, এফ এক্স হয়েছে, আমি কি জানি সামেশন এফ এক্স, সামেশন মানে হচ্ছে কি টোটাল যোগফল, তাহলে আমি যদি এটা টোটাল যোগ করি, ঠিক আছে, টোটাল যদি আমি নাম্বারটা যোগ করি, টোটাল নাম্বারটা আমি যোগ করতে হবে, টোটাল নাম্বার কত এফ এক্স করবে, এটা যোগফল করলে কত হবে দেখবে 146 হবে। তাহলে আমি এখানে টোটাল নাম্বারটা পেয়েছি, টোটাল কত নাম্বার পেয়েছে সবাই মিলিয়ে সেটা আমি পেলাম, কিন্তু কতজন স্টুডেন্ট আছে সেটা তো আমি এখনো জানি না, আমি এখানে ফ্রিকোয়েন্সিতে 4 জন স্টুডেন্ট, তাহলে আমাকে কি করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে কি এটার যোগ করা, ফ্রিকোয়েন্সির যোগ করা, মানে টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি, তাহলে কি করতে হবে, সিম্পলি এই যে ডাটাটা, এই ডাটাটাকে যোগ করে দিতে হবে, যোগ করলে কত হয়, 4 5 10 3 5 2 1, এটা দেখে সামেশন এফ সমান হচ্ছে গিয়ে 20, তাহলে 20 জন স্টুডেন্ট টোটাল নাম্বার পেয়েছে 146 জন, তাহলে গড় কত, সিম্পলি হয়ে যাবে। তাহলে একটা কলাম আমাকে শুধু বাড়াতে হচ্ছে এবং এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে এবং এফএক্স বের করতে হচ্ছে, এটা ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিন্তু। তাহলে আমি এখানে বলতে পারি এক্স বার, ঠিক আছে, এক্স বার সমান মিন সমান কি সামেশন এফএক্স, এফএক্স কত আছে 146 বাই কত আছে, বাই হচ্ছে কি তোমার নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 20 জন, 20 জন নাম্বার স্টুডেন্ট মিলিয়ে টোটাল 146 পেয়েছে, তাহলে 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 7.3,
তাহলে 7.3 হচ্ছে এই ডিসক্রিট যে ডাটাটা, সেই ডাটাটার হচ্ছে তোমার অ্যারিথমেটিক, এটাকে ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক মিন বলা হয়। যেটা সিম্পলি যেটা আমরা করি, যেটার প্রচলন ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, এটা গেল ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে। এখন কন্টিনিউয়াস সিরিজ একটা আছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু একই। কি কন্টিনিউয়াস বা গ্রুপড লিখবে, যেটা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। গ্রুপটের ক্ষেত্রেও কিন্তু সেম, এক্স বার সমান লিখবে সামেশন এফ এক্স বাই হচ্ছে গিয়ে এন। তার মানে আমাকে এখানে এফ এক্স বের করতে হবে, এফ এক্স বাই এন। তাহলে আমি একটা ডাটা নিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরো এবার এরকম একটা ডাটা আছে, একটু দাঁড়াও, ডাটাটা নিই। ডাটা আছে, এটা হচ্ছে গ্রুপ সিরিজের ক্ষেত্রে, গ্রুপ ডাটা। ঠিক আছে, ধরো এভাবে দেওয়া আছে 0 থেকে 50, 50 থেকে 100। আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। 100 থেকে 150, 150 থেকে 200। ঠিক আছে, আমি একটু করে দেখাচ্ছি। ঠিক আছে, 200 থেকে বেশি করে দেখাচ্ছি না, 250। ঠিক আছে, এদের নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে। ধরো এটা হচ্ছে কি ডেলি ওয়েজেস বা মূল্য, প্রত্যেক দিনের বেতন। এটা হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কার আছে 1 আছে, 3 আছে, 4 আছে, 14 আছে, 13 আছে। ঠিক আছে, এই ডাটাটা দেওয়া আছে, বলেছে এখান থেকে অ্যারিথমেটিক মিন বের করো। তাহলে আমরা কি ফর্মুলাতে আমরা কি জানি, যে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সামেশন এফ এক্স বাই এন। তাহলে আমার এখানে এক্স, আমি যদি ধরি এক্স, আমি এটাকে এক্স ধরতে পারবো না, কারণ এখানে ক্লাস লিমিট দেওয়া রয়েছে। মানে 0 থেকে 50, মানে 0 থেকে 50-এর মধ্যে যে কোনো ডাটা হতে পারে, 50 থেকে 100 যে কোনো ডাটা হতে পারে। সুতরাং আমার এটা এফ দেওয়া আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি আমার দেওয়া আছে, এক্স দেওয়া নেই। সুতরাং এখান থেকে আমার কাজ হবে এক্স বের করা। আমরা এই সমস্ত ডাটার এক্স কিভাবে বের করি, না এদের মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্ট বের করানোর ফর্মুলা কি, না আপার ক্লাস এবং লোয়ার ক্লাস দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমার এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসকে যোগ করলে কত হচ্ছে, 50/2, তাহলে 25। প্রত্যেকটি ক্লাসের মিড পয়েন্টকে আমার বের করানো। তাহলে আমার কাজ কি হবে, আমার এখানে লিখবে যে সিআই ক্লাস ইন্টারভ্যাল, এখানে সিএফ, সরি এফ লিখবে ফ্রিকোয়েন্সি, এবং এখানে মিড পয়েন্ট লিখবে, মিড পয়েন্ট। হয়েছে, এইবারে 0 থেকে 50, এগুলো টেবিলে করতে হবে সব। 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে হচ্ছে গিয়ে 200, এবং 200 থেকে হচ্ছে 250। ঠিক আছে, এদের ফ্রিকোয়েন্সি কত আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, 14 আছে, 13 আছে। তাহলে মিড পয়েন্ট, ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট যেগুলো আছে বা ক্লাস লিমিটস যেগুলো দেওয়া আছে, তাদের মিড পয়েন্ট আমাকে এখানে বের করতে হবে। তাহলে সেম ওয়েতে এখানে কত করলাম, এখানে 25 বেরিয়েছে। ঠিক আছে, 100 এবং 50-এর যদি দুটো যোগ করি 150 হয়, 150-এর মিড পয়েন্ট কত হয়, 75 হয়। ঠিক সেম ওয়েতে 100 এবং 150-এর যোগ করলে কত হয়, 250, 250-এর মিড পয়েন্ট 175 হয়। আবার 150 এবং 200 এই দুটোতে যোগ করলে হয় 350, 350-এর যদি আমরা মিড পয়েন্ট বের করি, তাহলে দেখবে এটা হবে 350 হচ্ছে গিয়ে তোমার 175 হবে আবার। ঠিক আছে, 175 হবে, 125 হবে। ধরো এটা 75, এটা 125 হবে। এটা হচ্ছে কি, হ্যাঁ এটা 125 হবে, 250, এটা হবে গিয়ে 350, এটা 175 হবে। ঠিক আছে, আর 200 এবং 250-এর কি হবে, 200 এবং 250-এর 225 হবে। ঠিক আছে, এইবারে কি, এইবারে আমাকে দেখো এটাকে আমি এক্স হিসেবে লিখতে পারি, মেনশন করতে পারি এক্স। সুতরাং আমি, আমার কাছে এক্স আছে এবং এফ আছে। সুতরাং আমাকে কি করতে হবে, পরের পরের কলামে কি করতে হবে, এফ এক্স বের করতে হবে। এফ এক্স এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, এফ এর সাথে এক্স এর গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, 25 একে 25, 75 3-এ হচ্ছে 225, 125 4-এ হচ্ছে 625, বাকিগুলো গুণ করে বের করে নেবে। 24 50 হচ্ছে 29 50, এরকম হবে। হয়েছে, এইবারে কি করবে, এইবারে তো আশা করার কিছু নেই, সমস্ত ডাটা পেয়ে গেছি। করতে হবে তো আমাকে এইভাবে ঠিক আছে, সামেশন করতে হবে এফ এক্স এর। তাহলে সামেশন যদি এফ এক্স এর করো, তাহলে কি হবে, এখানে সামেশন করলে যেটা আসবে সেটা একটা ভ্যালু আসবে, একটা ভ্যালু আসবে। এবং এখানে যে টোটাল ওয়ার্কারটা থাকবে, টোটাল যে ওয়ার্কার থাকবে, ঠিক আছে,
125 সালে, হ্যাঁ হ্যাঁ, ওই ডাটাগুলো একটু কারেকশন করে নিও, মুখে মুখে করছি। হ্যাঁ, এটা হবে গিয়ে 500, 125 সালে হবে 500, ঠিক আছে। 500 ডাটাগুলো একটু কারেকশন করে নিও, ঠিক আছে, আমি তোমাদেরকে মেথডটা বলে দিচ্ছি। এইবারে এখানে একটা ভ্যালু পেলাম, একটা ভ্যালু পেলাম, এবং এখানে তাহলে আমি টোটাল ভ্যালুটা পাবো, টোটাল ভ্যালুটা পাবো, এবং এখানে কি পাবো, এখানে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা, টোটাল কতজন শ্রমিক আছে, লেবার আছে, সেটা পাবো। ধরো সামথিং একটা ভ্যালু পেলাম, কি এখানে পেলাম 30 জন পেলাম, এখানে সামথিং বেরোলো হয়তো 3000 বেরোলো, আমি কথার কথা বলছি 3000 বেরোলো। তাহলে আমি কি করবো, সিম্পলি 3000 বাই 30, তাহলেই তো আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 100, তাই তো, 1000, মানে তোমার হচ্ছে 100 বেরোবে, এটা 100 বেরোবে, ঠিক আছে। তাহলে দেখো, সিম্পলি কিছুই নাই, এফএক্স বের করা, এরকম গ্রুপ ডাটা যদি দেওয়া থাকে, দেওয়া থাকলে কি করবে, তোমাদেরকে মিড পয়েন্ট বের করতে হবে, মানে এক্স বের করতে হবে, এক্স এর সাথে এফ গুণ করতে হবে, না এফএক্স, এফএক্স বের করতে হবে, এবং টোটাল এফএক্স এর টোটাল সামেশন করতে হবে, এবং যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া থাকবে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে কি করবে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করে টোটাল নাম্বার অফ যে লেবার থাকবে বা স্টুডেন্ট থাকবে বা যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে বের করতে হবে, এবং দুটোর ভাগ করে দিলেই কিন্তু অ্যারিথমেটিক মিন পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো বাড়িতে আরো কিছু প্র্যাকটিস করবে, দেখবে সহজেই পারবে, ঠিক আছে। এইবারে দেখো, আসো আমরা মিডিয়ানে, এইটা কিন্তু পরীক্ষা তোমাদের আসে, মিডিয়ানটা, এটা গেল হচ্ছে কি তোমার মিনের ক্ষেত্রে। এবারে মিডিয়ানটা দেখো কি হয়, মিডিয়ান কিন্তু পরীক্ষাতে আসে, বারবার বলছি মিডিয়ান পরীক্ষাতে আসে, কিন্তু সিম্পল ডাটা দিয়ে দেবে। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, মধ্যমা মানে আমি আগেই বলেছিলাম, মধ্যমা মানে হচ্ছে কি যে মানটা বা যে ভ্যালুটা, ভ্যালুটি বা ভ্যালুটা রাশি তথ্যকে সমান দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে, সেটাকে মধ্যমা বলা হয়। যদি আমি 0 থেকে 100, 100-র কথা বলি, এক্ষেত্রে মধ্যমা কি হবে, এক্ষেত্রে মধ্যমা হবে 50, কারণ 50-এর এদিকেও সেম ডাটা থাকবে, 50-এর এদিকেও সেম ডাটা থাকবে, তাহলে 50 হচ্ছে মধ্যমা। তাহলে আমরা মধ্যমা বলতেই পারি, মধ্যমা হচ্ছে সেই সংখ্যাটি যেটি যেটি রাশি তথ্যকে সমান দুটো ভাগে কিন্তু ভাগ করছে, তখন সেটাকে মধ্যমা বলা হচ্ছে। এখন মধ্যমা নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা দেখো, ঠিক আছে। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল সিরিজ থাকে বা ডিসক্রিট সিরিজ থাকে, এবং গ্রুপ সিরিজ থাকে। তাহলে আমি প্রথমে দেখবো ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল সিরিজ, এক্ষেত্রে দুটো ফর্মুলা লিখে রাখবে। ইন্ডিভিজুয়াল সিরিজ আবার দু রকম হতে পারে, কি হতে পারে, একটি অড হতে পারে আর একটি ইভেন হতে পারে। অড নাম্বারের ক্ষেত্রে ফর্মুলাটা লিখে রাখবে n+1/2, টিএইচ হচ্ছে গিয়ে টার্মটা। আর ইভেন নাম্বারের ক্ষেত্রে বড় ফর্মুলাটা দেখো, এটা একটা ছোট পদ্ধতিও দেখাবো, 1/2 লিখবে, দি n/2 লিখবে, প্লাস n, এই বড় হাতের ক্যাপিটাল, সরি, n/2 প্লাস 1, এই ফর্মুলাটা লিখে রাখবে। ইভেন এবং অড, এগুলো আগে বুঝতে হবে যে ইভেন এবং অড কি। ধরো এটা ইন্ডিভিজুয়াল সিরিজ আমি দেখাচ্ছি, ঠিক আছে। ধরো এরকম দেওয়া আছে 4, 5, 3, 2, 8, এখানে কটা সংখ্যা আছে আগে কাউন্ট করে নেবে, 1, 2, 3, 4, 5, 5 জোড় না বিজোড় সংখ্যা, 5 সবসময় যে সমান কি, নাম্বার অফ অবজারভেশন কত আছে আমার 5, তাহলে 5 যেটা বেরোলো সেটা জোড় না বিজোড়, সেটা বিজোড় সংখ্যা। বিজোড় মানে কোনটা, এই যে অড নড নাম্বার, ঠিক আছে। তখন অড নাম্বারের ফর্মুলা খাটবে, আগে আমাকে কাউন্ট করতে হবে, এরকম ইন্ডিভিজুয়াল দিলে আগে নাম্বার অফ অবজারভেশন কতগুলি আছে তাকে কাউন্ট করা। যদি এটা 6 বেরোতো, 6 বেরোলে এই ফর্মুলা কাজ করতো, ঠিক আছে। যদি 5 বেরিয়ে, যদি 7 বেরোতো, 7 বেরোলে এই ফর্মুলা কাজ করতো। এইবারে দেখো কিভাবে মিডিয়ান নির্ণয় করতে হয়। ধরো এই সংখ্যাটা নর্মালি দেওয়া আছে, ঠিক আছে, এই সংখ্যাটা নর্মালি দেওয়া আছে, 4, 5, 3, 2, 8। প্রথম কাজ, ফার্স্ট স্টেপ হবে এটাকে ইনক্রিজিং অর্ডারে সাজানো, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজাতে গেলে কি করতে হবে, 2 লিখতে হবে, 3 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 লিখতে হবে, 8 লিখতে হবে, হয়েছে। এইবারে আমরা করব ফর্মুলা অ্যাপ্লাই। ফর্মুলা অ্যাপ্লাই কি, অড নাম্বার 1, আমি তারপরে কাউন্ট করবে 1, 2, 3, 4, 5, তাহলে 5 যদি হয় তাহলে অড নাম্বারে আছে, অড নাম্বারে n+1/2, তাহলে n কত আছে, n মানে নাম্বার অফ অবজারভেশন, কতগুলি আমার নাম্বার রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 5টি নাম্বার আছে, 5 প্লাস
1/2, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে 5 আর 1 6, 6/2 সমান হবে গিয়ে 3। 3 নাম্বার নয় কিন্তু 3তম সংখ্যা, 3তম সংখ্যাটি মিডিয়ান, 3তম সংখ্যা, 3তম সংখ্যা। তাহলে 3তম সংখ্যা কাউন্ট করো, 1 2 3, তাহলে 3তম সংখ্যাটি কত আছে? 4, তাহলে 4 হচ্ছে গিয়ে আমার মিডিয়ান। এটা কোন একটা পরীক্ষাতে এসেছিল, গুজরাট না হচ্ছে কি তোমার এমপির পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে? এরকম এটা নয়, অন্য একটা ডাটা দিয়েছিল, সিম্পল ডাটা দিয়েছিল, বললো এটার মিডিয়ান নির্ণয় করো, ঠিক আছে? এইবারে ধরো যদি ইভেন নাম্বার আসে, যদি আমি এই তথ্যটাই নিচ্ছি 4 5 3 2 8 আর 6 নিলাম, এবারে বললাম এটার হচ্ছে কি তোমার মিডিয়ান বের করো। তাহলে আমাকে স্টেপ 1-এ কি করতে হবে? স্টেপ 1 অলওয়েজ একই থাকবে, আমাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, মানে বাড়ছে এমন। তাহলে 2 3, নালে কিন্তু তুমি পারবে না, নালে কিন্তু তুমি মিডিয়ান ভুলভাল বেরিয়ে যাবে, ঠিক আছে? ফর্মুলা দিয়ে করলে তাও কিন্তু ভুলভাল বেরিয়ে যাবে, কারণ সাজানোটা তোমাকে আগে সাজাতে হবে কিন্তু। 2 3 4 5 6, তারপর হচ্ছে কি তোমার 6, তারপর হচ্ছে গিয়ে 8, হয়েছে? এইবারে দেখো আমি এটাতে যাচ্ছি না, এটা কিন্তু মনে রাখবে। এক্ষেত্রে সহজ হচ্ছে গিয়ে এই পদ্ধতিটাকে অবলম্বন করা, n+1/2। তাহলে নাম্বার অফ অবজারভেশন কতগুলি আছে? 1 2 3 4 5 6, তাহলে 6 + 1 7 হলো, 7/2, তাহলে কত হবে? 7/2 হয়, তাহলে হবে 3.5, 3.5তম সংখ্যাটি। এখন এখানে তুমি 3.5 নেই, এখানে গোটা গোটা আছে 1 2 3 4, তাহলে 3.5 সংখ্যাটা এই 4 আর 5-এর মধ্যেই আছে। এটা 1 নাম্বার সংখ্যা, এটা 2 নাম্বার সংখ্যা, এটা 3 নাম্বার সংখ্যা, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার সংখ্যা। তাহলে এখানে 3.5 সংখ্যাটি আমার হয়েছে মিডিয়ান। তাহলে 3.5 সংখ্যাটি আমার কোথায় আছে? 3.5 সংখ্যাটা আছে কি তোমার এই 4 এবং 5-এর ভেতর। সিম্পলি কি করবে? সিম্পলি তোমরা করবে 4 + 5/2 করে দেবে, তাহলে কত বেরোবে? 5 আর 4 9/2 সমান কত হবে? 9/2 করলে 4.5, তাহলে 4.5 হবে গিয়ে আমার মিডিয়ান, 4.5 হবে গিয়ে মিডিয়ান। এই ফর্মুলাতে করলেও দেখো সেই 4.5-ই আসবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তোমরা পরে, এই যে 1/2 করবে, n/2 মানে নাম্বার অফ অবজারভেশন কতগুলি? 6, 6/2 করবে প্লাস 6/2 + 1, সেই একই জিনিসই করছি, করবে সেই দেখবে একই আসবে, ঠিক আছে? এটা গেল তোমার ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে অড এবং ইভেন নাম্বার, ঠিক আছে? এখন সিম্পলি ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে এখানে একই রকমই হবে, ঠিক আছে? ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে তোমার এখানে তোমার মার্কস যদি দিয়ে দেয়, মার্কস দিয়ে দেয় এবং নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে ওই সিএফ বের করতে হবে, ক্লাস ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেও করতে পারো, ঠিক আছে? যদিও সেটা ডিসক্রিটটা সেইভাবে দেয় না, আমরা একবারে ডাইরেক্ট কন্টিনিউয়াসে চলে যাব, কন্টিনিউয়াস ডাটাতে, ঠিক আছে? কন্টিনিউসটা দেখো, এটা দেয় আর ইন্ডিভিজুয়ালটা দেয়, একই ফর্মুলা। ডিসক্রিটের ক্ষেত্রে একই ফর্মুলা, n+1/4, সেখানে শুধু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কন্টিনিউয়াস বা গ্রুপটা কি হবে দেখো, গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে? ধরো আমি এখানে তোমাদের একটা সহজ ডাটা নিচ্ছি, সহজ ডাটা নিচ্ছি হচ্ছে কি তোমার ডাটা যেমন 6, হ্যাঁ, তাহলে এখানে লিখবে নম্বর অফ ডেজ ওয়ার্কার এবং পরে আসছে, তাহলে নাম্বার অফ ডেজ 0 থেকে 5, তার মানে হচ্ছে ক্লাস লিমিট এগুলো, 5 থেকে 10, তারপর হচ্ছে কি 10 থেকে 20, বিভিন্ন 20 থেকে 30, 30 থেকে 40। ওয়ার্কার আছে ধরো 5 3 4, তারপর হচ্ছে কি 6, তারপরে 7, হয়েছে? এখন আমি বলেছিলাম যে মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি যেটা গ্রুপ ডেটা থাকবে সেটার ফর্মুলা কিছুটা তোমার কোয়ার্টাইল যখন আমরা নির্ণয় করছিলাম, সেখানে গ্রুপ ডেটার ক্ষেত্রে কি লিখছিলাম?
সেখানে আমরা লিখছিলাম একই ফর্মুলা, কিন্তু এখানে লিখবে যে মিডিয়ান সমান, কি লিখবে, মিডিয়ান সমান এল প্লাস দিয়েছিলাম আমরা। আমরা ওখানটায় কি করছিলাম, এন বা 3n/4 করছিলাম, এখানে n/2 করবে, n/2 মাইনাস কি করবে, সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই এল অর এফ। ঠিক আছে, এল অর এফ বারবার বলছি, এটা এল ও লিখতে পারো, এটা এফ ও লিখতে পারো। ইনটু কি, ইনটু ইন্টারভ্যাল করলে কিন্তু মিডিয়ানের মান কিন্তু আমার এখানে চলে আসবে। ঠিক আছে, মিডিয়ানের মান কিন্তু চলে আসবে, কিন্তু তার আগে তোমাদেরকে কি করতে হবে, তার আগে তোমাদেরকে এখানে একটি কলাম বাড়াতে হবে, এবং কলামে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ নির্ণয় করতে হবে। তাহলে এটার যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করো তাহলে কত বেরোবে, 5, 5 আর 3 8, 8 আর 4 তোমার হচ্ছে 8 আর 4 12, 12 আর 6 হচ্ছে কি 18, 18 আর 7 হচ্ছে কি তোমার 25, তাই তো, 25 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমরা এখানে পাবে। হয়েছে, এ অবধি হয়েছে। পঁচিশ হয়েছে। এইবারে দেখো, এইবারে তোমরা কি করবে, এইবারে দেখো সোজা, এইবারে সিম্পলি কি করবে, এখানে হচ্ছে কি n/2 করতে হবে তোমাকে, n/2, n/2, তার মানে হচ্ছে কি এখানে n/2 মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে, টোটাল নাম্বার অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি ওয়ার্কারের দিয়ে যোগ করো, ওয়ার্কার দিয়ে যোগ করলে তোমাকে সেখানে পাবে হচ্ছে কি তোমাদের টোটাল হচ্ছে 25, তাহলে 25/2 করতে হবে। তাহলে 25/2 করলে কত আসছে, 25/2 করলে আসছে তোমার 12.5 আসছে, 12.5 হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, 12.5 হচ্ছে মিডিয়ান। এখন এই যে 12.5, এই 12.5টা আছে কোথায় তোমাকে আগে দেখতে হবে, এখানে তো খুঁজে বের করতে হবে 12.5টা কোথায় আছে। 12.5টা কোথায় থাকবে, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে তোমাকে সবসময় 12.5টা খুঁজে বের করতে হবে। তাহলে 12.5 নিশ্চয়ই 12 থেকে 18 ভেতরেই থাকবে। তাহলে আমি মনে করো যখন কোয়ার্টাইল ডেভিয়েশন করাচ্ছিলাম তখন কি বলছিলাম, যে যখন আমি এই 12.5টা এরকম থাকবে, 13 থাকবে, ঠিক আছে, নিশ্চয়ই যেটার হিসেবে শনাক্ত করতে হবে, এই ক্লাসটিকে মিডিয়ান ক্লাস হিসেবে শনাক্ত করতে হবে, কারণ 12.5টা এই 12টার পরেই আছে এবং 18-র মধ্যেই থাকবে। সুতরাং এই ক্লাসটি কি হবে, এই ক্লাসটি হবে হচ্ছে কি তোমার মিডিয়ান ক্লাস, এই ক্লাসটি হবে গিয়ে তোমার মিডিয়ান ক্লাস। এখন এই ক্লাসটি যদি মিডিয়ান ক্লাস হয়, বাকি তো আমরা সব ডাটা আমাদের কাছে আছে, n/2 সমান আছে 12.5 আছে, সিএফ মানে হচ্ছে এটা সেম, সিএফ মানে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, যে ক্লাসটির মান আমরা পেরিয়ে এসেছি। এখানে এফ বা এল মানে হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এল মানে হচ্ছে গিয়ে লোয়ার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট অফ দ্যাট ক্লাস ওইটা। তাহলে আমি করে দাও এখানে 20 প্লাস n/2 মানে হচ্ছে 12.5 মাইনাস সিএফ মানে হচ্ছে গিয়ে তোমার 12, তারপর ডিভাইডেড বাই আছে গিয়ে তোমার এল মানে হচ্ছে গিয়ে 6, এবং ইন্টারভ্যাল কত আছে, ইন্টারভ্যাল এখানে আছে গিয়ে 10, 10। তাহলে করো দেখো কত হচ্ছে, 20 প্লাস হচ্ছে গিয়ে যদি বিয়োগ করো 0.5/6 10, ঠিক আছে, তাহলে এটা কত হবে দেখো, 0.5টা হচ্ছে কি তোমার যদি তুলে দাও এখানে শূন্য চলে আসবে, 10 কাটো আগে, 2 3 6, 2 5 10, ঠিক আছে। তাহলে দেখো এটা পয়েন্টে আসবে, এটা, তাহলে এটা গেল 5 5 25, 20 প্লাস 2.5/3, তাহলে 22.5 প্লাস হচ্ছে গিয়ে তোমার 22 হচ্ছে গিয়ে, হ্যাঁ 22 হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে 3 6 18, তাহলে 3 6 18 হচ্ছে গিয়ে 3 7 21, সরি 3 7 7 পয়েন্ট সামথিং হচ্ছে কি মিডিয়ান। তাহলে 7 পয়েন্ট সামথিং হচ্ছে কি তোমার মিডিয়ান, এই যে তাহলে 7 পয়েন্ট সামথিং হবে, এই যে গ্রুপ ডাটাটা, এটা তো আমি কমপ্লিট করিনি ডাটাটা, এই ডাটাটার 7 পয়েন্ট সামথিং হচ্ছে গিয়ে মিডিয়ান। ঠিক আছে, আবার একটা ধরো বড় ডাটা, একটা যেহেতু অ্যাপ্রক্স আরেকটা ডাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা দেখাচ্ছি মন্থলি ইনকাম, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, মন্থলি ইনকাম, এটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার। স্যার একটু হেজি হেজি আসছে, মানে দাঁড়াও একটু দাঁড়াও, ফোকাসিং।
একটু দাঁড়াও। বলো, কেউ যদি কিছু বলছো বলো। আওয়াজ আসছে তো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমি আরো একবার বলছি তোমাদেরকে, প্রথম থেকে দেখো, এই মান্থলি ইনকাম দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে, এইগুলো দেওয়া থাকবে, এটি কিন্তু দেওয়া থাকবে না। সুতরাং প্রথম কাজ হবে কি, এই যে নাম্বার অফ ওয়ার্কারটা আছে এটার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি বের করা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, লেস দেন মোডে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তুমি এইভাবে বের করলে। বের করার পর তুমি টোটাল নাম্বারটা পেলে 124, এখানে এন সমান 124 লিখে দেবে। এরপরে আমরা কি জানি যে মিডিয়ান সমান কি, মিডিয়ান সমান আমরা জানি n/2। সুতরাং এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, আমরা পেয়েছি 124, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন 124, 124/2 করলে 62। এখন এটা 62, এই নাম্বারটা 62 কিন্তু তোমার মিডিয়ান নয়, 62তম ক্লাসের 62তম কিউমুলেটিভ ক্লাসে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি হবে গিয়ে তোমার মান্থলি ইনকাম। আমরা তো সবসময় এগুলোর মিডিয়ান বের করি, ঠিক আছে, এগুলোর মিডিয়ান আমরা বের করি না, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে 62তম আইটেম আমাকে এখানে দেখতে হবে যে 62তম আইটেম কোনটার মধ্যে পড়তে পারে। তাহলে দেখলে যে 46 আছে, 46-এর পর 80 আছে, 80-র পর 107 হয়ে গেছে। তাহলে এই যে নিশ্চয়ই 62টা 46 এবং 80-র ভেতরেই আছে, তাই তো, 46 এবং 80-র মাঝখানে আছে। সুতরাং এখানে আমরা ক্লাস যেটা হচ্ছে গিয়ে বানিয়ে নেব মিডিয়ান ক্লাস, সেটা হচ্ছে এটা। এই ডাটাটাকে নিয়ে আমাকে এবারে কাজ করতে হবে। তাহলে আমরা ফর্মুলাতে আমরা কি জানি, ফর্মুলা আমরা জানি হচ্ছে এল প্লাস হচ্ছে কি, যে ফর্মুলাটা আমরা করেছিলাম, যে ফর্মুলাটা হচ্ছে কি কি করেছিলাম, ফর্মুলা হচ্ছে যে এল প্লাস, দেখো এদিকে ফর্মুলাটা আছে, এল প্লাস হচ্ছে কি n/2, n/2 এর মান তো আমরা আগেই পেয়েছি, সিএফ এল এফ মাল্টিপ্লাই হচ্ছে কি আই। তাহলে যদি করো, আমি মানগুলো বলে দিচ্ছি, দেখো এখানে সব এল মানে হচ্ছে কি লোয়ার ক্লাস লিমিট অফ দ্যাট ক্লাস। তাহলে এখানে কত, এল সমান কত থাকবে, এল সমান 5000 থাকবে, হয়েছে। এইবারে কি বলেছে, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, তার মানে যে ক্লাসটির কিউমুলেটিভ ক্লাস আমি পেরিয়ে আসছি সেটা, তাহলে প্রিসিড করে এসেছি কোনটা, 46টা প্রিসিড করে এসেছি 46টা। তাহলে আমরা সিম্পলি সিএফ সমান এখানে লাগলো 46, ঠিক আছে। এইবার আছে এফ বা এল সমান হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি আছে 34, তাহলে এফ বা এল সমান লিখলে 34, ঠিক আছে। এবং ইন্টারভেল কত, ক্লাস ইন্টারভেল কত আছে, 5000 থেকে 10,000, মানে 5000-এর গ্যাপ আছে, তাহলে আই সমান লিখলে 5000। এবং n/2 তোমায় পেয়েছি, n/2 কত আছে, n/2 সমান আছে 62। এবারে এগুলো সব বসিয়ে দাও, এগুলো বসিয়ে দিলে তুমি কিন্তু বা তোমরা এই যে মান্থলি ইনকামের যে মিডিয়াম, সেই মান্থলি ইনকামের মিডিয়ামটা তোমরা পেয়ে যাবে, একটা সামথিং অ্যান্সার আসবে। এগুলো সব বসিয়ে দাও, ফর্মুলাতে বসিয়ে দাও, ফর্মুলাতে বসিয়ে দিলেই তোমাদের কিন্তু আনসার চলে আসবে, হয়েছে। এটা গেল কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। এবারে দেখো এটা গেল মিন গেল, এটা মিডিয়ান গেল, এবারে মোড দেখো, মোড ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে, ফর্মুলাটা থাকলো, আমি এটা করে দিলাম, বাকিটা বাড়িতে করে নেবে। মোড কি, মোড স্যার হচ্ছে গিয়ে, আগেরটাই 7500 এলো। কত এসছে এটা, 7500, হ্যাঁ হ্যাঁ তাহলে 7500 হচ্ছে মিডিয়ান। ক্যালকুলেশনটা ঠিক করে করবে, ঠিক আছে। না স্যার, ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। দেখো ঠিক করে দেখো কত হচ্ছে। ডাটাগুলো তো সব দেওয়া আছে, বসিয়ে দাও, শুধুমাত্র বসিয়ে দাও। আসলে স্যার নিচে 34 আছে তো, সেটাকে তো 2 দিয়ে ছাড়া তারপরে আর কাটা যাচ্ছে না। ভাগ করে দাও ক্যালকুলেশনে, এই তো মোবাইল দিয়ে বা ক্যালকুলেটর থাকলে ভাগ করে দাও।
দেখো কিছু একটা বেরোবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা ঠিক করে করবে, আনসার ঠিকঠাক বেরিয়ে যাবে। এবার দেখো মোড। মোড আর কিছুই না, মোড হচ্ছে গিয়ে কোনো রাশি তত্ত্বে কোনো একটি সংখ্যা কতবার রিপিট হয়েছে বা যে সংখ্যাটা সর্বাধিক হয়েছে সেই সংখ্যাটাকে আমরা মোড বলি। ঠিক আছে, যেমন ধরো 2, 5, 7, 7, এখানে মোড কোনটা হবে? এখানে মোড হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি আছে, যে সংখ্যাটা সব থেকে বেশি আছে, রিপিটেশন হয়েছে, সেটাই মোড হবে। তাহলে এখানে 7 হচ্ছে গিয়ে মোড। এবার ধরো এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, এবারে যদি ডিসক্রিট দেয়, ডিসক্রিট সিরিজে কি হবে? ডিসক্রিট সিরিজ ধরো দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার তোমার 0 থেকে, ধরো এইভাবে নয়, 20, 40 মার্কস আছে, 50, 60, 70 মার্কস আছে, এটা হচ্ছে মার্কস। আর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার স্টুডেন্ট আছে 2 আছে, 5 আছে, 6 আছে। এখানে তুমি মোড কিভাবে ক্যালকুলেশন করবে? এখানে মোড ক্যালকুলেশন করবে এইভাবেই। এখানে হচ্ছে কি 20, তার মানে ফ্রিকোয়েন্সি নাম্বারটা 2 বার আছে, 40 নাম্বারটা 5 বার আছে, 50 নাম্বারটা 6 বার আছে, 60 নাম্বারটা 7 বার আছে, 70 নাম্বারটা 8 বার আছে। কোন নাম্বারটা সব থেকে বেশি আছে, কতবার রিপিটেশন হয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। এখানে দেখো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে 70 নাম্বারটা, যেটার নাম্বার অফ স্টুডেন্ট বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে 8। সুতরাং আমরা এখানে বলতে পারি, এটা ইন্সপেকশন মেথড, আরো পদ্ধতি আছে, অত ভেতরে যাওয়ার দরকার নেই। তোমাদের যেহেতু পাস কোর্সের ব্যাপারে, অনার্সেও এগুলো অত ভেতর থেকে দেয় না, মানে অনার্স পিজি পোস্টের জন্য আর কি। শুধুমাত্র এটা যেটা হচ্ছে কি অবজারভেশন মেথড বা ইন্সপেকশন মেথড এটাকে বলা হয়। গ্রুপিং মেথড হচ্ছে আলাদা, ওটা করার দরকার নেই, আরো জটিল প্রক্রিয়া। ঠিক আছে, সহজেই প্র্যাকটিস করলে সহজই লাগবে, কিন্তু এটা জেনে রাখো এখন যে ইন্সপেকশন পদ্ধতির মাধ্যমে কিভাবে বের করানো হয়। তাহলে ইন্সপেকশন বা অবজারভেশন পদ্ধতিতে আমরা কি করছি? অবজারভেশন পদ্ধতিতে আমরা কি করছি না, এখানে যে সংখ্যার ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি আছে, এখানে তোমাকে খুঁজে ফাইন্ড আউট করতে হবে যে কোন ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি আছে। যদি ধরো এটা 9 থাকতো, সাপোজ এটা 9 থাকতো, সুতরাং এটা মোড হয়ে যেত। যদি এটা 10 থাকতো, তাহলে এই 60টা হয়ে যেত মোড। ঠিক আছে, তাহলে এগুলো কিছুই না। মোড হচ্ছে গিয়ে সিম্পলি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে রিপিটেশন সব ডাটা। ডিসক্রিটেও তোমার এইভাবে বের করতে হবে ইন্সপেকশন পদ্ধতির মাধ্যমে। এগুলো থেকে যদিও কোনোদিন কোনো কোশ্চেন আসেনি। এবারে তোমার হচ্ছে গিয়ে মোডের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস সিরিজ দেয় বা গ্রুপড দেয়, গ্রুপটের ক্ষেত্রে কি করবে? গ্রুপটের ক্ষেত্রে তোমার জেড বলা হয়, মোডকে সাধারণত জেড বলা হয়, জেড। ঠিক আছে, জেড বলেও ইয়ে করা হয়, মেনশন করা হয়। তাহলে এক্ষেত্রে তোমার জেড সমান আমরা বলতে পারি এল প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2F1 মাইনাস F0, এটা ব্র্যাকেটে রাখবে, F0 মাইনাস F2 ইন্টু ইন্টারভেল বা এইচ আমরা বলতে পারি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এল প্লাস না F1 এগুলো মাইনাস F0, L plus F1 minus F0 divided by 2 into F1 minus F0 minus F2। এখন এই F0 এবং F2 এগুলো কি, এগুলো একটু জানতে হবে। ঠিক আছে, এখন একটা ডাটা না লিখলে বুঝতে পারবেন। ধরো একটা ডাটা লিখছি, একটা ভাগ আমার এখানে রইলো, এখানে ইয়ে করছি, দেখো তাহলে সুবিধা হবে। তাহলে ধরো মার্কস আমার এরকম আছে, মার্কস আছে, এদিকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মার্কস এবং ফ্রিকোয়েন্সি। তাহলে মার্কস 0 থেকে 10, এটা গ্রুপটের ক্ষেত্রে, কিন্তু 10 থেকে 20, হচ্ছে গিয়ে 20 থেকে 30, তারপর আছে 30 থেকে 40, তারপর আছে 40 থেকে 50। এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ধরো এগুলোর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সিম্পল দেওয়া আছে 2, 5, 6, 5 আর 2। তোমার প্রথম কাজ হবে কোন ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি আছে, মানে কোনটা ফ্রিকোয়েন্সির মধ্যে কোনটা সব থেকে বেশি বার এসছে, কোন ফ্রিকোয়েন্সিটা। তাহলে 6, এই 6 বার এসছে, এখানের মধ্যে ফাইন্ড আউট করা সব থেকে বড় যে হচ্ছে গিয়ে সব থেকে বেশি বার আসা ফ্রিকোয়েন্সিটা। তাহলে তোমরা 6টা সিলেক্ট করলে, এই 6, এবং এই 6টি হচ্ছে গিয়ে মডেল ক্লাস, এই 6টি হচ্ছে মডেল ক্লাস।
আচ্ছা, ইয়ে মাইক্রোফোনটা অফ রেখে দাও, মাইক্রোফোনটা শিল্পী অফ করে দাও তো। হুম, দেখো 6টা হচ্ছে কি তোমার মডেল ক্লাস, 6টা হচ্ছে মডেল ক্লাস। তাহলে এই যে মডেল ক্লাস, এই মডেল ক্লাসটাকে ধরে করতে হবে। এখানে F0 মানে হচ্ছে গিয়ে, এখানে F0 হচ্ছে গিয়ে আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 হচ্ছে গিয়ে তোমার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 হচ্ছে গিয়ে তোমার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F1 মানে হচ্ছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি, F1 মানে হচ্ছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো আরেকবার বলছি, F1 মানে হচ্ছে গিয়ে যে মডেল ক্লাসটি হয়েছে সেই মডেল ক্লাসের হচ্ছে ফ্রিকোয়েন্সি হয়েছে। F0 হচ্ছে 0 মানে হচ্ছে তার আগেরটা, তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের আগের ক্লাস। এবং F2 হচ্ছে গিয়ে মডেল ক্লাসের পরের ফ্রিকোয়েন্সি। আর এল মানে হচ্ছে কি, এটা আমরা সবসময় জানি যে এলটা মানে হচ্ছে গিয়ে সেই মডেল ক্লাসটির নিম্নতম ভ্যালু, মানে এল সমান আমরা পেলাম 20, এল সমান 20 পেলাম। F0 সমান কত পেয়েছি, F0 সমান পেয়েছি, F1 কত পেয়েছি, F1 পেয়েছি 6, F2 কত পেয়েছি, F2 পেয়েছি আমরা 5। এবং ইন্টারভ্যাল কত আছে, I সমান আছে কি ইন্টারভ্যাল 20 থেকে 30, ইন্টারভ্যাল আছে 10। এবার এই ফর্মুলাতে বসাও। Z সমান আমরা বলতে পারি L, L মানে কত, এখানে আছে 20, আমরা এখানে লিখেছি 20, L সমান 20, তাহলে 20 কত আছে, F1 মানে হচ্ছে কি তোমার এখানে 6 আছে, এই যে F1 6, এই যে F1 6, F1 কত লিখেছি, F1 6, তাহলে 6 মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি আমাকে লিখতে হবে, F1 তোমার 6। F0 কত আছে আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F0 কত আছে 5, তাহলে 5 করলে ডিভাইডেড বাই করলে 2 ইন্টু কত আছে F1, F1 মানে হচ্ছে কত, F1 এই যে F1 মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, F1 মানে হচ্ছে 6, ঠিক আছে, মাইনাস করলে ব্র্যাকেট দিলে, ঠিক আছে। এখানে F0 মাইনাস কত আছে F2, F0 মানে কত আছে 5, এবং F2 কত আছে, F2 5 আছে, তাহলে 5 মাইনাস 5 হয়ে গেল, ক্লোজ করলে ব্র্যাকেটটা, ইন্টারভ্যাল কত আছে 10, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করে দাও ইজিলি, তাহলে 20 হবে প্লাস এটা 1 হবে, এটা তো হচ্ছে কি 0 হবে, তাহলে এটা তোমার হচ্ছে কি 12 হয়ে যাবে। এটা যদি 0 হয়, 5 5 0 হয়ে গেল, তাহলে এদিকে মানটার কোনো আর থাকলো না ভ্যালু, তাহলে 6 দিয়ে 12 হলো, এটা 10 হলো, ঠিক আছে, 10 হলো। তো এবারে ধরো এটা কাটাকুটি করো, কত হচ্ছে দেখো, এটা কাটাকুটি করলে 2 6 12 হবে, 2 6 হচ্ছে কি 12, F0 কত ছিল বলতো, F0 হচ্ছে 5 এবং F0 5, হ্যাঁ, তাহলে হচ্ছে কি 6 দিয়ে 12, এটা দেখো কত বেরোবে, 2 6 2 12, 2 5 10, তাহলে 25, 25 বাই হচ্ছে কি তোমার 2 বেরোবে, তাহলে দেখো এটা হচ্ছে 12.5 এরকম আসছে, এরকমই হবে 12.5 দেখো আসবে। স্যার 12টা 2 কি করে হলো? 2 দিয়ে তো ভাগ করতে হবে, 5 আর নিচে তো 6 থাকবে। দাঁড়াও এটা আমি দেখে নিচ্ছি, দাঁড়াও 2 দিয়ে কাটাকাটি এটা কত, করতে হবে তো। হুম 6 দিয়ে 12 হচ্ছে, তো এটা 2 মাল্টিপ্লাই গুণ 6 আছে 12 আছে, 12 মাইনাস এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা তো 12 থাকবে তো। উপরে দেখো কি হচ্ছে 20 হচ্ছে, তো 20 প্লাস এটা কত হচ্ছে, 6 এর সাথে বিয়োগ করলে তো একই হয়, ওটা 1 হচ্ছে 1 ভাই, নিচটা কত হচ্ছে দেখো, নিচটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি স্যার 5 আছে, যেটা করেছেন ঠিক আছে, ওটা 12ই থাকছে, 1/12 ইন্টু 10, তো 10/12 হ্যাঁ হ্যাঁ করলে হচ্ছে 0.83, 20 পয়েন্ট প্লাস হ্যাঁ, তাহলে 20.83। হ্যাঁ, তাহলে 20.83 এটা সামথিং অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা ওইগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবে, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা। আর এই ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলাটা যে F1 বা F0 এগুলো কি, এগুলো মনে রাখলেই হবে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো। বলছি স্যার, এই সূত্রটা আমরা L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 এইভাবে পড়েছিলাম একটা সূত্র। এটা আলাদা সূত্র মনে ওটাও হচ্ছে, হবে, ওটাও হবে। বইয়ে একটা আলাদা সূত্র পড়েছিলাম, মানে দুটো সূত্র দুরকম হয়েছে তো। এরকম আলাদা আলাদা সূত্র আছে, বিভিন্ন হ্যাঁ, এটা রকমের একটা আলাদা সূত্র সূত্র। আছে। ও হুম, এগুলো এগুলো এগুলো